তোমাদের বইয়ে অসংখ্য রুলস দেওয়া থাকে কম্পাউন্ড সেন্টেন্স সিম্পল কমপ্লেক্স টু কম্পাউন্ড করার জন্য, মানে যে কোনো বই খুললেই দেখবা যে 40-50টা মানে 30টার উপরে রুলস আছে। আমরা মাত্র 5টা রুলসে আমরা কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স এবং সিম্পল সেন্টেন্সের ইন্টার এক্সচেঞ্জ পুরোটা করে ফেলবো। অনলি 5টা বাক্য যদি তুমি মাথায় রাখতে পারো, সর্বোচ্চ 6টা একটা ডিফারেন্ট দেবো, বাট দেখবা যে এটা কোনো ব্যাপার না। এই 5টা বাক্য যদি মাথায় রাখতে পারো, মাত্র 5টা বাক্য, তাহলে দেখবা যে কমপ্লেক্স, কম্পাউন্ড এবং সিম্পল সেন্টেন্সের যে ট্রান্সফরমেশন বা চেঞ্জ, এইটা করতে তোমার আর কোনো ব্যাগ পাইতে হবে না। মাত্র 5টা নিয়ে মাথায় রাখবা। আসো প্রথমটা। আসসালামু আলাইকুম। চেঞ্জিং সেন্টেন্স নিয়ে তোমাদের মধ্যে অনেকেরই ভয় কাজ করে, বিশেষ করে বাক্যের প্যাটার্ন কীভাবে চেঞ্জ করতে হয়, অর্থ কীভাবে ঠিক রাখতে হয়, ভয়েস থেকে প্রশ্ন আসে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, কিংবা কম্প্যারিজন অফ ডিগ্রি থেকে প্রশ্ন আসে, নানাবিধ জায়গা থেকে যে প্রশ্নগুলো আসে, এই জন্য অনেক সময় আমরা ভয় পাই বা বুঝতে কোনো জায়গায় সমস্যা হতে পারে। ইনশাআল্লাহ আজকে এই ক্লাসের মাধ্যমে আমরা এক ক্লাসে বেসিক টু অ্যাডভান্স এবং বোর্ড প্রশ্ন সলভ করার চেষ্টা করব, যাতে করে তোমাদের চেঞ্জিং সেন্টেন্সে আর কোনো ভয় থাকবে না। চলো শুরু করি। প্রথমেই চেঞ্জিং সেন্টেন্স নিয়ে যেহেতু কথা হয়েছে, সেন্টেন্সকে আমরা একটু বোঝার চেষ্টা করব, সেন্টেন্সকে, এবং এই ক্ষেত্রে চেঞ্জ করার জন্য কি চেঞ্জ করতে হবে মনে রাখতে হবে। প্রথম যে কথাটা, যে এইখানে অর্থকে চেঞ্জ করা যাবে না, বাক্যের যে অর্থ তাকে চেঞ্জ করা যাবে না, শুধু বাক্যের গঠনকে চেঞ্জ করতে হবে। বাক্যের দুইটা জিনিস থাকে, গঠন এবং অর্থ। আমরা দেখব যে আমরা চেঞ্জ করতে পারবো শুধুমাত্র গঠনটাকে, অর্থ ঠিক থাকতে হবে। তার মানে আমি যদি কাউকে বলি যে সে ভালো ছেলে, দ্যাট ডাজন্ট মিন যে সে খারাপ ছেলে, অর্থ চেঞ্জ করা যাবে না। বলতে হবে, যদি নেগেটিভে বলতে বলে যে সে খারাপ ছেলে নয় বা ভালো ছেলে না, এটা বলা যাবে না। ঠিক আছে, আসলে আমরা একটু দেখার চেষ্টা করব। প্রথমেই আমি সেন্টেন্সের গঠন ঠিক কীভাবে চেঞ্জ করতে হয় সেটাকে দেখাবো। সেন্টেন্স কারা? আমরা জানি যে সেন্টেন্সের গঠনগত দিক থেকে 3 প্রকার হয় সেন্টেন্স সাধারণত। সিম্পল হয়, কমপ্লেক্স হয় এবং কম্পাউন্ড হয়। ঠিক আছে, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, এই 3 ধরনের প্রকার আমরা পাই। আচ্ছা, যাদের এখনও গঠনের ব্যাপার নিয়ে একটু ঝামেলা আছে, সেন্টেন্স কারা ঠিকঠাক চেনো না, তাদের জন্য বেসিক সেন্টেন্স স্ট্রাকচারসের একটা ক্লাস আমি এই ভিডিও লিঙ্কে দিয়ে দিচ্ছি, যাতে করে তোমাদের খুব ভালোভাবে এটা ক্লিয়ার হয়ে যায়। সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখব যে বাক্যে একটাই সাবজেক্ট থাকবে, একটাই ফাইনাইট ভার্ব থাকবে। এই ফাইনাইট ভার্ব কথাটা যখন আসে, ফাইনাইট ভার্ব কারা? আমরা জানি ফাইনাইট ভার্ব মানে হচ্ছে যখন, এবং অসংখ্য নন ফাইনাইট ভার্ব থাকতে পারে। ফাইনাইট ভার্ব কারা? এই ক্ষেত্রে আমরা বলেছিলাম, যেমন ধরো আমরা 6টা ভার্ব পাই সাধারণত। আমরা সাধারণত তোমাদেরকে বলেছিলাম, যেমন ধরো গো অথবা প্লে দিয়ে, এই ক্লাসটা তোমরা বেসিক সেন্টেন্স স্ট্রাকচারসে খুব ভালোভাবে বুঝাইছি, পেয়ে যাবা। নর্মালি আমি যদি বলি আই গো, এই যে বাক্যটা হয়ে যাচ্ছে, বা আই ওয়েন্ট, এটা হচ্ছে ভার্ব 2, রাইট? গো হচ্ছে নিজে ভার্ব 1, ওয়েন্ট হচ্ছে ভার্ব 2। আই গো দেয়ার, আই ওয়েন্ট দেয়ার বাক্য হয়ে যাচ্ছে, কিন্তু আমি পরিপূর্ণভাবে লেখার চেষ্টা করি। আই গো দেয়ার ফুল স্টপ, আই ওয়েন্ট দেয়ার ফুল স্টপ। এই গো এবং ওয়েন্টের বাক্যের অর্থ হয়ে গেল। এবার আসো, যদি আমি গো এবং ওয়েন্টের ভার্ব, মানে গো থেকে আমি যদি ভার্ব 3 এবং 4 করি, যেমন আই গোয়িং টু স্কুল, এটা কি বাক্যের অর্থ হচ্ছে? বা আই গোয়িং দেয়ার বাক্যের অর্থ হয় নাই। আই গন দেয়ার বাক্যের অর্থ হয় নাই, অর্থ মিলতেছে না আই গোয়িং দেয়ার বা গন দেয়ার। আমরা যদি একটু চাপায়ে, এগুলোকে একটু সরায়ে সুন্দর করে এর আগে একটা অক্সিলারি বসাই, যেমন আই হ্যাভ গন দেয়ার, অথবা আই অ্যাম গোয়িং দেয়ার, অথবা আই হ্যাভ গন দেয়ার, এখন কিন্তু ঠিকই বাক্যের অর্থ হচ্ছে। অর্থাৎ এই দুটা বাক্যের ক্ষেত্রে আমরা দেখলাম যে নর্মালি যদি আমরা ভার্ব 4 বা ভার্ব 3 এদেরকে যদি বাক্যে প্লেস করি, অর্থ হচ্ছে না, কিন্তু তাদেরকে যদি আমরা অক্সিলারি ব্যবহার করি, তাহলে এগুলো অর্থ পরিপূর্ণ হচ্ছে। এবং আরেকটা বাক্য, সেটা হচ্ছে আই টু গো দেয়ার, এটাকে আমরা বলি হচ্ছে ভার্ব 5, 2 + ভার্ব 1 ইনফিনিটিভ, যেটাকে আমরা বলি। নাম আছে আলাদা আলাদা, এটাকে ভার্ব প্রেজেন্ট ফর্ম বলে, এটাকে পাস্ট ফর্ম বলে, পাস্ট পার্টিসিপল বলে, প্রেজেন্ট পার্টিসিপল বলে, ইনফিনিটিভ বলে। বিস্তারিত ওই ক্লাসটাতে আছে, আজকে জাস্ট বোঝানোর জন্য আমি বলতেছি। তো আমরা নাম্বার করেছি, এটাকে দিয়েছি ভার্ব 1, এটা ভার্ব 2, এটা ভার্ব 4, এটা যদি উপরে চলে গেছে, এটা ভার্ব 3, আর এটা হচ্ছে আমাদের ভার্ব 5। এখন দেখো এটাও অর্থ দিচ্ছে না, আই টু গো দেয়ার, কিন্তু এর আগে যদি আমি আরেকটা আলাদা শব্দ বসাই দিই, যেমন ধরো মানে আলাদা একটা ভার্ব বসাই, আই ওয়ান্ট টু গো, এই যে ভার্ব 1 দিলাম, ওয়ান্টেড, ঠিক আছে, আবার ভার্ব 2 দিতে পারি, আই ওয়ান্টেড টু গো, তখন কিন্তু আবার ঠিকই বাক্যের অর্থ হচ্ছে। তার মানে যখন বাক্যের অর্থ হচ্ছে যেসব ভার্বের ক্ষেত্রে, আমরা যদি একটু স্পেসিফাই করি, এই ভার্ব 1 এবং ভার্ব 2 সারা জীবন ফাইনাইট ভার্ব হিসাবে বসতেছে। ভার্ব 3 এবং 4 যখন আলাদা বসে তখন নন ফাইনাইট হয়,
কিন্তু এরা যদি আবার অক্সিলারি সহ বসে তখন তারা ফাইনাইট ভার্ব হয়। আমি বোধহয় বুঝাইতে পারলাম একদম সহজেই। পুরো ক্লাসটা যাদের এখনও প্রবলেম আছে ফাইনাইট ভার্ব বুঝো না বা সেন্টেন্স স্ট্রাকচার বুঝো না, তাদের জন্য অবশ্যই বেসিক সেন্টেন্স ক্লাসটা তোমরা করবা। তাহলে ফাইনাইট ভার্ব হইতে গেলে এটার সাথে অক্সিলারি থাকতে হবে। নন ফাইনাইট ভার্ব হচ্ছে অক্সিলারি ছাড়া থাকবে। যে কোনো সময় আমরা যখন অক্সিলারি ছাড়া কোনো ভার্বকে নন ফাইনাইট করতে যাবো তখন আমরা সেটাকে অক্সিলারি ছাড়া করার চেষ্টা করব। আচ্ছা, আর ভার্ব 5 সারা জীবন নন ফাইনাইট। ভার্ব 5, 6ও আছে একটা, সেটা যেহেতু লাগে না তোমাদের আমি দিচ্ছি না আপাতত প্রেশার, পরে হয়তো অ্যাডমিশনে কখন আমরা করবো। আসো এবার কমপ্লেক্স এবং সিম্পলের ক্ষেত্রে আমরা দেখলাম সিম্পল সেন্টেন্স হচ্ছে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। তার মানে হয় সেখানে ভার্ব 1 থাকবে, অথবা ভার্ব 2 থাকবে, অথবা ভার্ব 3 এবং 4 থাকতে পারে, তাদের সাথে অবশ্যই অক্সিলারি ভার্ব থাকতে হবে। যদি নর্মাল অক্সিলারি না থাকে তখন সেটা নন ফাইনাইট হিসেবে কাউন্ট হবে, ফাইনাইট হিসেবে কাউন্ট হবে না। এবং অবশ্যই বাক্যে একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে, মাস্ট। এবার আসো কমপ্লেক্স এবং কম্পাউন্ডের ক্ষেত্রে সূত্রটা সেম, সাবজেক্ট একটা থাকবে, ফাইনাইট ভার্ব একটা থাকবে, কিন্তু একটু পরে আবারও একটা ফাইনাইট ভার্ব আসার সম্ভাবনা তৈরি হইতে পারে। বাক্যে কখনোই দুইটা ফাইনাইট ভার্ব থাকবে না যদি তার মাঝখানে একটা ক্লজ মেকার না থাকে। আমি একটু বাংলায় বুঝাই, চেঞ্জিং সেন্টেন্স করতে গেলে বা ন্যারেশনের ক্ষেত্রে আমরা বলি সবসময় যে বাংলাটাকে বোঝা দরকার। সিম্পলি চিন্তা করো, আমরা বাংলা অনেক সময় বলি না, যেমন ধরো আমি খেয়েছি, এটা একটা খেয়েছি ভার্ব, রাইট? এটা একটা ভার্ব হওয়াতে, ক্রিয়া হওয়াতে বাক্যটা একটা সিম্পল বাক্য হইতে পারে, বা এই বাক্যে একটা ফাইনাইট ভার্ব আছে। আমি আরেকটা কথা বলি, আমি ক্লাস নোট করেছি বা আমি আমার পড়া শেষ করেছি, তাহলে দুইটা কাজ, আমি আমার পড়া শেষ করেছি, আমি খেয়েছি, নর্মাল দুইটা কাজ। কিন্তু এবার আমি যদি বলি আমি পড়ার পর খেয়েছি, তখন কি পড়ার শব্দটার ভার্ব থাকছে না, তখন কিন্তু শুধুমাত্র খেয়েছিটাই ভার্ব। তার মানে এই যে পড়ার, তখন কি হয়ে গেল? নন ফাইনাইট হয়ে গেল। তার মানে একটা বাক্যে এবার আমি যদি বলি আমি পড়ার পর, খেলার পর, টিভি দেখার পর খেয়েছি, তাহলে মাঝখানে পড়ার, টিভি দেখার, খাওয়ার, এগুলো সবগুলাই হচ্ছে মানে নন ফাইনাইট ভার্ব। একমাত্র খেয়েছে সেটাই ফাইনাইট ভার্ব। এখন এগুলো হচ্ছে সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে বা কম্পাউন্ড সেন্টেন্সে যেটা হয় সেটা হচ্ছে এরা এভাবে বলতে পারে যে আমি খেয়েছি, এরপর টিভি দেখেছি, আমি নোট শেষ করেছি, তারপর খেয়েছি। এই যে খেয়েছি এবং টিভি দেখেছি দুইটাই ভার্ব, কিন্তু মাঝখানে কিন্তু এইভাবে বসে নাই আমি খেয়েছি টিভি দেখেছি এইভাবে বসে নাই। তুমি বাংলা একটা তারপর, এরপর, কিন্তু, যদি, এই কথাগুলো আমরা ব্যবহার করি, রাইট? এইগুলাই হচ্ছে ক্লজ মেকার। এগুলোকে আমরা কানেক্টরস নামে আমাদের নিজেদের কি বলে এটাকে, যে সিলেবাসের মধ্যে এটা আছে কানেক্টরস নামে, ঠিক আছে? এরাই মূলত মানে ওই লিঙ্কারগুলোকে আমরা ব্যবহার করি, যেটাকে আমি ক্লজ মেকার বলতেছি, কারণ এই অংশটা আলাদা একটা ক্লজে পরিণত হয়, সেটা আলোচনা আজকাল গেলাম না। ফাইনাইট ভার্ব পরে যেটা থাকে সেটা একটা ক্লজে পরিণত হয়। আসো এবার, তার মানে দুইটা ফাইনাইট ভার্ব কখনোই বাক্যে ব্যবহৃত হবে না উইদাউট আ ক্লজ মেকার। এখন এই বাক্যগুলো কমপ্লেক্স বা কম্পাউন্ড হয় কিভাবে? ভিত্তি কি? ভিত্তি হচ্ছে এই সেম ক্লাসটা মডিফায়ারের ক্লাসে তোমরা পড়ছো, বাট আরেকবার একটু মনে করাই দিচ্ছি এই কাজটা, যে এইখানে ক্লজ মেকার বা কম্পাউন্ড সেন্টেন্সের ক্লজ মেকারগুলো হচ্ছে অ্যান্ড, অর, বাট, নর, ফর, ঠিক আছে, ইয়েট, সো। এই যে ফ্যান বয়েজ নামে সংক্ষেপে আমরা মনে রাখি। আর এই দিকে যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্সের ক্লজ মেকার দেখতেছি, তখন আমরা দেখতেছি যে এইখানে ডাব্লিউএস কোশ্চেনের যেগুলো রিলেটিভ প্রোনাউন আছে সেগুলো বসে, ইফ বসে, দ্যাট বসে, দো অলদো বসে, ঠিক আছে, দো অলদো বসে, অ্যাজ সিন্স বসে, রাইট, সিন্স বসে, অ্যাজ বসে, বিকজ বসে। এই জিনিসগুলোকে আমরা ব্যবহৃত হইতে দেখি কাদের সাথে? এই সিম্পলের সাথে। আর কমপ্লেক্সের সাথে কী ব্যবহৃত হয়? কমপ্লেক্সের সাথে এগুলো ব্যবহৃত, আর কম্পাউন্ডের সাথে হচ্ছে এই জিনিসগুলো ব্যবহার হয়। তাহলে খুব সিম্পল, আরেকবার সামারাইজ করি আমি পুরোটাকে সংক্ষেপে। সেটা হচ্ছে যখন আমরা একটা সিম্পল বাক্য দেখব, তখন আমরা দেখব বাক্যে একটাই সাবজেক্ট থাকবে, একটাই ফাইনাইট ভার্ব থাকবে, কোনো ক্লজ মেকার থাকবে না। 50টা 100টা নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, কিন্তু ফাইনাইট ভার্ব একটাই থাকবে। আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি একটু পরে। কিন্তু যখন কমপ্লেক্স অথবা কম্পাউন্ড আসবে, তখন আমরা দেখব যে সাবজেক্টের পর একটা ফাইনাইট ভার্ব, একটু পর আরও একটা ফাইনাইট ভার্ব, তারপর আরও ফাইনাইট ভার্ব আসতে পারে। প্রত্যেকটা ফাইনাইট ভার্বের মাঝখানে আমাকে অবশ্যই একটা ক্লজ মেকার দিতে হবে। তার মানে এখান থেকে যদি তুমি আসো তাইলে আমি যাব, তাহলে আসো আর যাবো দুইটাই ফাইনাইট ভার্ব। তুমি আসছো এই জন্য আমি যাচ্ছি, তাহলে তুমি আসছো একটা ফাইনাইট ভার্ব, যাচ্ছে একটা ফাইনাইট ভার্ব। বাংলাগুলোকে বোঝার চেষ্টা করি। তুমি আসো কিন্তু আমি যাব না, তাহলে তুমি আসো কিন্তু মাঝখানে ব্যবহার করে আমি যাব না, আরেকটা ফাইনাইট ভার্ব ব্যবহার করতেছি, ঠিক আছে? এই যে এগুলোকে আমরা হচ্ছে কি ডাকবো? কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করব। ভেতরে কোনটা চেঞ্জ হচ্ছে এটা। এবার তোমাকে পরীক্ষায় যে প্রশ্ন দেয়, আমরা দেখি তো প্রশ্ন কী ধরনের দেয়, তাহলে তোমরা আজকে ক্লাসের টাস্ক বুঝতে পারবে যে আসলে তোমাকে কোথায় নিচ্ছে বা কেন নিচ্ছে, ঠিক আছে? যখন আমরা এই টাস্কগুলো করতেছি, খেয়াল করো তো কী বলছে,
সিম্পল বাক্য করতে বলছে। হি হু ইজ টেকেন বাই অ্যাঙ্গার কজ আ লট অফ ট্রাভেলস, সিম্পল করতে বলছে। তাহলে হি কজেস আ লট অফ ট্রাভেল, এইটা একটা ক্লজ। আর এইখানে আমরা দেখবো আলাদা করে হু ক্লজ মেকার, ইজ টেকেন একটা আরেকটা ফাইনাইট ভার্ব প্যাসিভের কারণে, সেটা পরে পড়তেছি। তাহলে এই যে একটা কজেস ফাইনাইট ভার্ব আর ইজ টেকেন ফাইনাইট ভার্ব, মাঝখানে একটা ক্লজ মেকার আছে না? এখন তোমাকে সিম্পলে যাইতে বলছে, তার মানে তুমি বাক্যে ক্লজ মেকারও ব্যবহার করতে পারবে না, একটার বেশি ফাইনাইট ভার্বও ব্যবহার করতে পারবে না। এই থিওরিটাই আজকে আমাদেরকে শিখতে হবে। তারপরে আসো রিয়েলাইজিং ইট, উই শুড ট্রাই, এই শুড ট্রাই এইটুকুই হচ্ছে ফাইনাইট ভার্ব, তারপরে আর কিছুই নাই। এইখানে রিয়েলাইজিং ভার্ব অন আইএনজি বসছে, হুইচ ইজ আ নন ফাইনাইট ভার্ব, রাইট? আমরা পড়ছি একটু আগে যে ভার্ব অন আইএনজির আগে যদি অক্সিলারি না থাকে সেটা নন ফাইনাইট হয়। আর এখানে শুড প্লাস ভার্ব অন এইখানে আছে, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এখন আমাকে কমপ্লেক্সে যাইতে বসে, কিন্তু কমপ্লেক্সে তো আমি নন ফাইনাইট ভার্ব দুইটা রাখতে হবে আমাকে, মানে ফাইনাইট ভার্ব দুইটা রাখতে হবে, একটা ক্লজ মেকারও দিতে হবে। এইটাই আমরা দেওয়ার চেষ্টা করবো যে কীভাবে নন ফাইনাইট ভার্বকে ফাইনাইট করতে হয় ক্লজ মেকার অ্যাড করে, আর ফাইনাইট ভার্বকে ক্লজ মেকার সরাই দিয়ে নন ফাইনাইট করতে হয়। এই টার্গেটটাই আজকে আমাদের থাকবে। চলো আমরা দেখার চেষ্টা করি যে কোথায় ছিলাম। তাহলে এই জিনিসটাকে আমরা করার চেষ্টা করবো, রাইট? তাহলে আমরা কই ছিলাম যে ভার্ব 1 কীভাবে, ভার্ব 2 কীভাবে ফাইনাইট হয়, ভার্ব 3 এবং 4 কখনও ফাইনাইট কখনও নন ফাইনাইট হতে পারে, এবং ভার্ব 5 সারা জীবন হচ্ছে নন ফাইনাইট হিসেবে ব্যবহৃত হয়। এবং এইটা হচ্ছে স্ট্রাকচার, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডেড। এর ভিত্তিতে আমরা এবার যেহেতু বাক্য চিনে ফেলতেছি আমরা যে একটা ফাইনাইট ভার্ব থাকলে সেটা সিম্পল হয়, দুইটা ফাইনাইট ভার্ব এবং ক্লজ মেকার থাকলে হয় সেটা ফাইনাইট, কমপ্লেক্স অথবা কম্পাউন্ড, বেসড অন হোয়াট, তাদের নিজেদের যে ক্লজ মেকারগুলো ভিন্ন সেটার ভিত্তিতে আমরা এবার বাক্যে যাব চেঞ্জ করার জন্য। আসো, আমি তোমাদের বইয়ে অসংখ্য রুলস দেওয়া থাকে কম্পাউন্ড সেন্টেন্স সিম্পল কমপ্লেক্স টু কম্পাউন্ড করার জন্য, মানে যে কোনো বই খুললেই দেখবা যে 40-50টা মানে 30টার উপরে রুলস আছে। আমরা মাত্র 5টা বাক্য, 5টা রুলসে আমরা কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স এবং সিম্পল সেন্টেন্সের ইন্টার এক্সচেঞ্জ পুরোটা করে ফেলবো। অনলি 5টা বাক্য যদি তুমি মাথায় রাখতে পারো, সর্বোচ্চ 6টা, একটা ডিফারেন্ট দেবো, বাট দেখবা যে এটা কোনো ব্যাপার না। এই 5টা বাক্য যদি মাথায় রাখতে পারো, মাত্র 5টা বাক্য, তাহলে দেখবা যে কমপ্লেক্স, কম্পাউন্ড এবং সিম্পল সেন্টেন্সের যে ট্রান্সফরমেশন বা চেঞ্জ, এইটা করতে তোমার আর কোনো ব্যাগ পাইতে হবে না, মাত্র 5টা নিয়ে মাথায় রাখবা। আসো, প্রথমটা আমরা এটাকে রুল 1 ডাকতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে রুল নাম্বার 1। কি আছে? কম্পাউন্ড সেন্টেন্স, স্টাডি হার্ড অর ইউ উইল ফেল। কীভাবে বুঝলাম যে এটা কম্পাউন্ড? কারণ এই যে অর আছে, অ্যান্ড অর বাটের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে বসে। নিচে আরেকটা বাক্য দিছে, স্টাডি হার্ড অ্যান্ড ইউ উইল পাস। দুটো বাক্যের দেখো তো, স্টাডি হার্ড অর ইউ উইল ফেল, তার মানে না করলে ফেল করবা, স্টাডি হার্ড ভালো করে করলে এবং তুমি পাস করবা। এই দুটা বাক্য হচ্ছে কম্পাউন্ডের। এখান থেকে আমাকে কমপ্লেক্সে যাইতে বলবে অথবা সিম্পলে যাইতে বলবে, এইখান থেকেও কমপ্লেক্স অথবা সিম্পলে যাইতে বলবে। আসো, তাহলে এই ক্ষেত্রে আমাদের কাজ কি ভালো করে বুঝো তো। হ্যাঁ, বলছে স্টাডি হার্ড অর ইউ উইল ফেল। তাহলে কমপ্লেক্সে গেলে আমাকে শুধু এইখানে এই ক্লজ মেকারটাকে চেঞ্জ করতে হবে। এইখানে একটা ফাইনাইট ভার্ব স্টাডি, আর এখানে উইল ফেল আরেকটা ফাইনাইট ভার্ব। আমরা এই দুটাকে ঠিকঠাক রাখার চেষ্টা করবো কমপ্লেক্সেও। আসো এবার, তাহলে তুমি কখন বাংলা চিন্তা করবা, ভালো করে না পড়লে ফেল করবা, তার মানে ঘটনা কি? যদি তুমি ভালো করে না পড়ো তাহলে তুমি ফেল করবো, বাংলায় নিশ্চয়ই এটাই মাথায় আসে। তাহলে এই যদি দিয়ে যখন শুরু হয়, কমপ্লেক্স সেন্টেন্সের যতগুলা মানে ক্লজ মেকার আছে তার মধ্যে আমরা ইফকে নিতে পারি না? মাথায় চলে আসছে না যদি অর্থে? তাইলে আসো এবার ইফ। এখন তুমি যদি স্টাডি ঠিকঠাক হার্ড না করো, তাহলে ইফ ইউ নেগেটিভ যাচ্ছে, যদি না করো অক্সিলারিটা দেখবো, স্টাডি ভার্ব 1-এ আছে, তাহলে ডোন্ট ব্যবহার করবো বা ডাজন্ট ব্যবহার করবো। ইফ ইউ ডোন্ট স্টাডি হার্ড, যদি তুমি ভালো করে না পড়ো, কি হবে? ইউ উইল ফেল। এই অংশটা এখন প্রিন্সিপাল ক্লজ হিসাবে আছে, এটাকে আমরা কোনো পরিবর্তন করব না। ইউ উইল ফেল যা আছে বরাবর রেখে দিব, ঠিক আছে? ইউ উইল ফেল। এখন প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ কীভাবে হয় এটা একটু বোঝানো দরকার, নাহলে আবার ঝামেলা হবে তোমাদের। আসো, প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ বুঝি। ধরো যেমন আই স আ বয় ক্রাইং, রাইট? এইখানে এই সটা একমাত্র ফাইনাইট ভার্ব, আর এই ক্রাইং এখানে নন ফাইনাইট ভার্ব। বাক্যের মাঝখানে কোনো ক্লজ মেকার নাই। সেম বাক্য আবার লিখতেছি, আই স আ বয় হু ইজ ক্রাইং। এখন দেখো তো বাক্যের ঘটনা কী ঘটছে। বাক্যের ঘটনা যেটা ঘটছে, এখানে স ফাইনাইট ভার্ব বসছে, রাইট? আবার এইখানে হু ক্লজ মেকার হিসেবে বসছে। এখানে ইজ প্লাস ভার্ব অন আইএনজি, অক্সিলারি সহ ভার্ব অন আইএনজি আসলে কি হয়? ফাইনাইট ভার্ব হয়। এটাও আরেকটা ফাইনাইট ভার্ব হিসাবে বসছে। তাহলে দুইটা ফাইনাইট ভার্ব, একটা ক্লজ মেকার। বাক্য কিন্তু আগেরটাই আছে,
এইটা হয়ে গেছে এই অংশটা, যেহেতু ক্লজ মেকার যুক্ত, এই ভদ্রলোককে আমরা একটা ক্লজ ডাকবো, কারণ এই ভদ্রলোককে ছাড়া বাক্যের অর্থ মিলে যাচ্ছে না। দেখো, আই স আ বয় মুছে দিলে হু ইজ ক্রাইং বাক্যের অর্থ হয়? শুধু অর্থ হচ্ছে না। কিন্তু আমি যদি এইটুকু মুছে দেই আই স আ বয়, তাহলে কিন্তু বাক্যের অর্থ হয়েছে। কমপ্লিটিং সেন্টেন্স সেম কাজ করছি আমরা, রাইট? কমপ্লিটিং সেন্টেন্স করার সময় আসো, এবার মনে আছে নিশ্চয়ই। তাইলে এবার আসো, এইটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, হোয়াট এভার ইউ নেম ইট। এই ভদ্রলোকের নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই ভদ্রলোকের নাম কি? সাবঅর্ডিনেট ক্লজ। কখনোই ক্লজ মেকার ছাড়া সাবঅর্ডিনেট ক্লজকে আমরা বসাইতে পারবো না। কমপ্লিটিং সেন্টেন্সে পড়ছিলাম। তাহলে প্রিন্সিপাল ক্লজের নাম্বার হচ্ছে 1, ক্লজ মেকারের নাম্বার হচ্ছে 2, সাবঅর্ডিনেট ক্লজের নাম্বার হচ্ছে 3। বাক্য 1, 2, 3 স্টাইলে বসতে পারে, অথবা বাক্যের এই অংশটুকু সামনে আসতে পারে। ঠিক আছে? আই সো আ বয় হু ইজ ক্রাইং, মানে কখনোই দেখবা না যে বাক্য ক্লজ মেকার শুধু সামনে এসে প্রিন্সিপাল ক্লজের আগে বসে, হবে না এটা। ঠিক আছে? আসো এবার এই সেম বাক্যটাই আমরা এখানে যদি দেই আই স আ বয় অ্যান্ড হি ইজ ক্রাইং। তাহলে এবার আসো, বাক্যের এই অংশটা কি হয়ে গেল? আই স আ বয়, এই অ্যান্ড যুক্ত হলো ক্লজ মেকার, স আগের মতোই ফাইনাইট ভার্ব, এখানে ইজ ক্রাইং ও ফাইনাইট ভার্ব, কিন্তু এই বাক্যটা হয়ে গেছে কমপ্লেক্স সেন্টেন্স, কারণ অ্যান্ড যুক্ত আছে। এখানে হু যুক্ত ছিল, এটা কম্পাউন্ড সেন্টেন্স। হু যুক্ত ছিল, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স ছিল, আর সিন্স কিছুই ছিল না এখানে, এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। তাহলে এই জিনিসগুলোতে আমরা দেখব, এখানে এসে যেটা বললাম যে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ হিসেবে কাজ করছে, আর ইফ যুক্ত হয়েছে যেহেতু ক্লজ মেকার, এই অংশ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে কাজ করেছে। এবার আসো, স্টাডি হার্ড অর ইউ উইল ফেল বাক্য ছিল, রাইট? তাহলে স্টাডি হার্ড অর ইউ উইল ফেল, এইখানে এই স্টাডি ফাইনাইট ভার্ব আর উইল ফেল ফাইনাইট ভার্বের মধ্যে যে কোনো একটা তুমি নিতে পারবা, আর নিতে পারবে না। কারণ সিম্পল সেন্টেন্স মানে কি? সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে তোমাকে একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব, এর বেশি তুমি নিতে পারবে না। তাইলে আসো এবার, ফাইনাইট ভার্ব যদি আমাকে একটা রাখতে হয়, প্রথম কাজ হচ্ছে আমাকে এটাকে আইএনজি করে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে এইখানের অর অথবা এইখানের ইফ দুইটাই বাদ দিয়ে আমি কি লিখবো? স্টাডিং। এই স্টাডিকে আমি ভার্ব ওয়ান আইএনজি করে দিব, এটা নন ফাইনাইট হয়ে গেল। তার আগে একটা অক্সিলারি বসাই দিব, লিঙ্কার বসাই দিব অর্থের জায়গায়। যদি না পড়ো, তাহলে না পড়লে কোন স্টাডিং? উইদাউট স্টাডিং। আর প্রিপোজিশনের পরে ভার্ব ওয়ান আইএনজি বসে, এটা রাইট ফর্ম ভার্বস শিখে আসছি হিসাব বরাবর। তাহলে উইদাউট স্টাডিং এই প্রিন্সিপাল ক্লজটুকুই শুধু বসবে, ইউ উইল ফেল। এখন কেউ কেউ আমাকে প্রশ্ন করতে পারো, ভাইয়া যদি আমার মন চাইলো যে আমি এই স্টাডিটাকে ঠিকঠাক রাখবো, ফেইলটাকে আমি নন ফাইনাইট করে দিব, করতে পারবা? তাহলে এখানে স্টাডি ঠিকঠাক রাখো, স্টাডি হার্ড। এইবার এই ফেইলটাকে তুমি ভার্ব 5 করে দাও, নট টু ফেল। তাহলে এইখানে এই যে নট টু ফেল, এটা হচ্ছে ভার্ব 5 হুইচ ইজ আ নন ফাইনাইট ভার্ব, আর এইখানে স্টাডিং ভার্ব 4, এইটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। কনফিউশন ক্লিয়ার? ইউ হ্যাভ দ্য লিবার্টি। বাট আমি বলবো পরীক্ষার হলে এটাতেই যাও, কারণ তোমার টিচাররা এটাই মাথায় রাখবে। অনেক সময় তুমি ঠিকঠাক লিখলেও নাম্বার হয়তো ভাববে যে তুমি বুঝো না, এমনি লিখছো, ভুল লিখছো। মানে এটা হয় মাঝে মাঝে, আনফেয়ার হয় তোমাদের সাথে। সো বেটার যে জাস্টিস নিজের পাওয়ার জন্য প্রথাগতভাবেই যাও, কনভেনশনাল ওয়েতেই যাও। ঠিক আছে? আসো এবার সেম জিনিস, স্টাডি হার্ড অর ইউ উইল ফেল, এখানে হচ্ছে স্টাডি হার্ড অ্যান্ড ইউ উইল পাস। তাহলে সেম জিনিস, যদি তুমি পড়ো তাইলে পাস করবা, আগেই ছিল যদি তুমি না পড়ো তাইলে ফেল করবা, এখন যদি তুমি পড়ো তাইলে পাস করবা। তাহলে ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস, এটা প্রিন্সিপাল ক্লজ আগের মতোই থেকে যাবে, শুধু এখানে ক্লজ মেকার বসে বাদ বাকি অংশটা সাবঅর্ডিনেট ক্লজে বসবে। এখন তুমি সিম্পলে বলছিলা না পড়লে, এই পড়লে তখন নন ফাইনাইট হয়ে গেছিল, রাইট? না পড়লে পাস করবা, পড়ার মাধ্যমে ফেল ঠেকাইতে পারবা। ঠিক আছে? আসো এবার, তাহলে এখানে আমরা বলবো বাই স্টাডিং। এবার তুমি পড়লে পাস করবা, তাহলে আসো বাই স্টাডিং হার্ড ইউ উইল পাস। দেখো, শুধু অর্থ ঠিকঠাক রেখে আমরা সবই করতে পারতেছি। আবার এখানে বলতে পারবো স্টাডি হার্ড টু পাস, লিখে দিই, নাহলে আবার মাথায় নাও থাকতে পারে। তাহলে এখানে স্টাডিকে যদি আমরা ফাইনাইট রাখি, রাখতে পারবো টু পাস, এইখানে আমরা করে দিব হচ্ছে এটাকে নন ফাইনাইট। দুইটাই করা যাবে, হয় এই পাশে আমরা ফাইনাইট রাখবো,
অথবা এই পাশে নন ফাইনাইট রাখবো, অথবা এই পাশে ফাইনাইট রাখবো, নন ফাইনাইট রাখবো, বা এই পাশে ফাইনাইট রাখবো, আপ টু ইউ। যে কোনো কিছু করতে হবে, হ্যাভ দ্য লিবার্টি। ক্লিয়ার? সো কনফিডেন্টলি যেভাবে আসুক পরীক্ষার হলে দিবা। তাহলে দেখো তো দুইটা রুলসের মধ্যে তোমার বইয়ে তোমাকে যেটা করে সেটা হচ্ছে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড একটা নিয়ম পড়ায়, কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে আরেকটা নিয়ম পড়ায়, আবার এখানে কমপ্লেক্স থেকে সিম্পল পড়ায়, সিম্পল থেকে কমপ্লেক্স পড়ায়, সিম্পল থেকে কম্পাউন্ডে যায়, কম্পাউন্ড থেকে সিম্পল আসে, জগা খিচুড়ি করে এখানে 12টা নিয়ম থাকে। দরকার আছে আমার একটা দুইটা, একদম সেট বাই সেট আমরা মাথায় রাখবো, তাইলে দেখবা যে খুব ইজি পরীক্ষার হলে আরামসে পেরে যাচ্ছ, কোনো টেনশন নাই। ঠিক আছে? তাইলে আসো পরে আরেকটা সেট দেখি। হি র্যান ফাস্ট, ভালো করে বুঝো, বাট মিস দ্য ট্রেন। সে জোরে ঠিকই দৌড়াইছে, তাহলে র্যান ফাস্ট, এইখানে একটা ফাইনাইট ভার্ব। ঠিক আছে? এইখানে একটা ফাইনাইট ভার্ব পাচ্ছি আমরা, আর এইখানে মিসড আরেকটা ফাইনাইট ভার্ব, মাঝখানে বাট বসছে হচ্ছে ক্লজ মেকার হিসাবে। তাহলে অ্যান্ড অর বাট ইয়েট সো এগুলো থাকলে হচ্ছে আমরা কি দেখবো? কম্পাউন্ড সেন্টেন্স। এখন আমাকে কমপ্লেক্সে যাইতে বলছে, অর্থ ঠিকঠাক রাখবো। সে জোরে দৌড়াইছে কিন্তু মিস করছে, কেমন অর্থ দেয়? যদিও সে জোরে দৌড়াইছে, এই যদি অর্থ যখন আসবে তখন আমরা কি ব্যবহার করব? অলদো। ঠিক আছে? অলদো। তাহলে অলদো বাদ বাকি সব সেম। হি ran fast, he missed the train। যদিও সে জোরে দৌড়াইছে তারপরেও সে দা বসবে, he missed the train, সে ট্রেনটা মিস করছে। রাইট? তাহলে শুধুমাত্র এই অলদোটাকে ব্যবহার করে আমরা কি করলাম? এইখানে ক্লজ মেকারটা থাকলো, র্যান আগের মতোই ভার্ব টু ফাইনাইট, এখানেও ভার্ব টু ফাইনাইট। এবার আসো পরেরটা সিম্পলে। তাহলে আমি এখানে অলদো নিতে পারবো না, বাটও নিতে পারবো না। বাংলায় চিন্তা করো তো, ট্রেন মিস করছেটাকে আমরা যদি রাখি ফাইনাইট হিসাবে, তাহলে কি হবে? জোরে দৌড়ায়েও। রাইট? তাহলে জোরে দৌড়ানো সত্ত্বেও, এই সত্ত্বেও অর্থে ডিসপাইট বসবে, হ্যাঁ, অথবা ইনস্পাইট অফ বসবে, ডিসপাইট বসবে অথবা ইনস্পাইট অফ বসবে। হ্যাঁ, তারপর আমরা ইনস্পাইট অফ বা ডিসপাইট কী করবো জানো? এই ভার্ব রান যেটা ছিল সেটাকে আইএনজি করে দিবে, এটাই আমাদের কাজ। মাথায় ধরে রাখো যে নন ফাইনাইট হয়ে গেছে, এই রানিং করে দেওয়ার মাধ্যমে এই ভদ্রলোক আর ফাইনাইট নাই, নন ফাইনাইট হয়ে গেছে। তাহলে এবার বাদ বাকি প্রিন্সিপাল ক্লজ পুরোটা থেকে যাবে, কারণ এখানে মিসড হচ্ছে, এখানে মিসড হচ্ছে ফাইনাইট হিসাবে থাকবে, মিস দ্য ট্রেন। সিম্পল আলাপ। তাহলে হি র্যান ফাস্ট বাট মিস দ্য ট্রেন, দ্যাট মিনস অলদো হি র্যান ফাস্ট হি মিস দ্য ট্রেন, অথবা ডিসপাইট রানিং ফাস্ট হি মিস দ্য ট্রেন। এইবার বলছে হি র্যান ফাস্ট অ্যান্ড গট দ্য ট্রেন, তার মানে জোরে দৌড়াইছিল, যেহেতু সে জোরে দৌড়াইছিল এই জন্যই তো পাইছে, কারণেই। তাহলে কারণ অর্থে আমরা দেখব অ্যাজ বসতে পারে, সিন্স বসতে পারে, বিকজ বসতে পারে, যে কোনোটা তোমার সুবিধা মতো পরীক্ষা হলে যেটাই মনে আসে সেটাই দিব, তোমার প্রশ্ন কেউ কাটতে পারবে না। বিকজ হি র্যান ফাস্ট, এবার আগের মতোই হি গট দ্য ট্রেন, পুরোটা লেখা জায়গা না, আমি ডট ডট দিয়ে গেলাম, পুরোটা লিখবা। ঠিক আছে? এইবার ঘটনা কি ঘটছে? আগে তো জোরে দৌড়াইছিল বলে পায় নাই, এবার ঘটছে উল্টা। তুমি এখানে অ্যাজ, সিন্স, বিকজ এগুলোও নিতে পারবা না, অ্যান্ডও নিতে পারবা না। তাহলে তোমাকে বলতে হবে জোরে দৌড়াইছিল বলেই পাইছে, তাই তো? তাহলে ডিউ টু এই আবার রানিং যেভাবে ছিল এই র্যানকে আমরা রানিং করে দেবো, ডিউ টু রানিং ফাস্ট, জোরে দৌড়ানোর কারণেই সে পাইছে। হি গট দ্য ট্রেন, এই গট হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব হিসাবে থাকতেছে। হ্যাঁ, বাদ বাকি সব ঠিকঠাক। তাহলে একটাই ফাইনাইট ভার্ব, সেটা কোনটা? এই যে গট, এখানে রানিং নন ফাইনাইট হিসাবে বসছে, ডিউ টু বসাইছি আমরা চাইলে ডিউ টু ছাড়াও লিখতে পারবো, রানিং ফার্স্ট হি গট দ্য ট্রেন, সিম্পল। তাহলে ডিউ টু ছাড়া বা ডিউ টু সহ কোনো সমস্যা নেই। ছোট্ট একটা ক্লিপ মাথায় রাখো, সেটা হচ্ছে এই যে ডিসপাইট, তারপরে ইনস্পাইট, ডিউ টু, এটা একটু তোমাদের মাথায় আলাদা করে একটু মনে রাখাই। ডিসপাইট, ঠিক আছে, ইনস্পাইট অফ, বিকজ থাকতে পারে, বিকজ অফ, এখানে তাহলে একটু মনে করাই দিই, ডিউ টুও হইতে পারে, বিকজ অফও হইতে পারে। খেয়াল রাখবা সব সময়, এটা অ্যাডমিশনের টাইমেও তোমাদের লাগবে। এই যে বিকজের সাথে ক্লজ বসে, তার মানে একটা ফাইনাইট ভার্ব লাগবে, আর বিকজ অফের পরে ফ্রেজ বসে, তার মানে এখানে কোনো নন ফাইনাইট ভার্ব দেওয়া যাবে না, নন ফাইনাইট ভার্ব দিতে হবে। ঠিক আছে? তাহলে আসো এইগুলোর সাথে ডিউ টু, হ্যাঁ, ডিউ টু, এই ভদ্রলোকদের সাথে সবসময় ভার্ব অন আইএনজি বসে। কোন ধরনের ভার্ব অন আইএনজি? নন ফাইনাইট ভার্ব অন আইএনজি।
নন ফাইনাইট ভার্ব অন আইএনজি অ্যাকচুয়ালি জিরান্ড হিসাবে বসে, দ্যাট মিনস এই ভদ্রলোকদের সাথে নাউন বসতে পারে, ঠিক আছে? যদি বসে তাহলে সেই ক্ষেত্রে সবসময় আমরা দেখব প্রোনাউন বা নাউন বসলে পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম বসে। কেমন ব্যাপারটা দেখাই, যেমন এই যে এখানে যে উদাহরণটা ছিল রানিং, হ্যাঁ, এই বাক্যটাকে আমরা লিখতে পারবো এই ধরো যে কোনো একটা ডিসপাইট ইনস্পাইট হাবিজাবি বিকজ অফ ডিউ টু রানিং ফাস্ট, নর্মালি এটা লিখতে পারতাম, ঠিক আছে? রানিং ফাস্ট। এইখানে আমরা বিং ফাস্ট লিখতে পারতাম, বিং ফাস্ট। এইখানে আমরা হিজ, যেহেতু পজিটিভ অ্যাডজেক্টিভ দিতে হবে, সে জোরে তার দ্রুততা থাকার কারণেও, তাহলে তার কথাটা বাংলায় আমার দ্রুততা থাকে না, তোমার, আমাদের, এগুলো সবসময় পজিটিভ অ্যাডজেক্টিভ হয়, হিজ বসবে। তারপরে যদি আরও কিছু থাকে তাইলেও আমরা দেখবো যে এখানে রানিং বসবে, মানে ভার্ব অন আইএনজি বসবে, অথবা এই ফাস্ট কথাটার যে নাউন আছে হিজ ফাস্টনেস, ঠিক আছে, এইটাকেও ব্যবহার করতে পারবো আমরা। সো তিনটা জিনিস মাথায় রাখবো, হয় এখানে ভার্ব অন আইএনজি দিব, অথবা ডিরেক্ট নাউন দিব, অথবা পজিটিভ অ্যাডজেক্টিভ দিব, তারপরেও ভার্ব অন বসবে, আইএনজি বসবে, অথবা নাউন বসবে, একই সিমিলারভাবেই যাবে। তাহলে পুরোটাকে আরেকবার একটু খেয়াল করি। হি র্যান ফাস্ট বাট মিস দ্য ট্রেন, দ্যাট মিনস যেহেতু সে মানে জোরে দৌড়ায়, অলদো হি র্যান ফাস্ট বা দো হি র্যান ফাস্ট হি মিস দ্য ট্রেন, ডিসপাইট রানিং ফাস্ট, জোরে দৌড়ানো সত্ত্বেও সে মিস করছে। এবার সে ট্রেন পাইছে কারণ সে জোরে দৌড়াইছিল, তার মানে যেহেতু সে জোরে দৌড়াইছিল সেই জন্য পাইছে, জোরে দৌড়ানোর কারণে সে পাইছে। 4টা রুলস আরামসে আমাদের বইয়ের কমপক্ষে 40টা বা 36টা রুলস কভার করে দিল, ঠিক আছে? এটা হচ্ছে রুল নাম্বার 3, এইটা রুল 4, ঠিক আছে? তাহলে প্রথম 2টা, এখন 2টা। এবার আসো সিম্পল থেকে, আমি এটা ইচ্ছা করে সিম্পল আগে দিছি, কম্পাউন্ড দিই নাই, কারণ হচ্ছে সিম্পল থেকে এটা বেশিরভাগ প্রশ্ন আসবে, অন্য 2টা দেখবা যে কমপ্লেক্স বা কম্পাউন্ড থেকে আসে। কিছু বাক্য আমরা পাই হি ইজ একটাই ফাইনাইট ভার্ব ভাইয়া, আর টু ওয়ার্ক ভার্ব 5 হুইচ ইজ নন ফাইনাইট, রাইট? এই জন্য আমি আগে সিম্পল এবং কমপ্লেক্স এবং কম্পাউন্ডের সূত্র পড়াইছি। তাহলে এবার আসো, যখন এই একটা থেকে তোমাকে উপরে যাইতে বলবে, একটা ফাইনাইট আর একটা নন ফাইনাইট, তাহলে তুমি ক্লজ মেকার যখন মানে কমপ্লেক্স এবং কম্পাউন্ডে যখন তুমি যাবা তখন তোমাকে ক্লজ মেকার অ্যাড করতে হবে না? তাহলে তুমি আসো হি ইজ টু উইক টু ওয়ার্ক, এইখানে আমরা লিখবো হি ইজ টু উইক। এবার তোমাদের মাথায় চলে আসছে আমি জানি, কিন্তু সূত্রটা শিখো। এই ফাইনাইট ভার্বটা এখানে থাকলো, বাদ বাকিটার জন্য অর্থ কি? সে জোরে হাঁটার জন্য হাঁটার মতো শক্তি নাই তার, তার মানে সে এতটাই দুর্বল সে হাঁটতে পারবে না, রাইট? এবার আসো হি ইজ টু উইক দ্যাট, হি ইজ টু উইকের জায়গায় সো উইক বলবে, সরি, হি ইজ সো উইক দ্যাট হি কান্ট ওয়াক। বাক্যটা প্রেজেন্টে আছে বলে আমরা কান্ট ব্যবহার করছি। বাই এনি চান্স যদি এখানে ওয়াজ থাকে তাহলে এইখানেও আমরা ওয়াজ লিখবো, আর এইখানে ক্যান্টের পরিবর্তে কুডন্ট লিখবো। এটুকু আশা করি তোমাদের মানে এই কমন সেন্সটুকু থাকবে, আশা করি এটা বেচানোর কিছু নাই। তাহলে হি ইজ টু উইক টু ওয়াক, দ্যাট মিনস হি ইজ সো উইক দ্যাট হি কান্ট ওয়াক। এবার কম্পাউন্ডে যাও, ক্লজ মেকারটা শুধু চেঞ্জ হবে, সে অনেক দুর্বল এবং সে হাঁটতে পারবে না, ব্যাস। তাহলে আমি বসাই দিব হি ইজ উইক, সে দুর্বল, অ্যান্ড হি কান্ট ওয়াক। এই যা আছে ক্যান্টের বেলায় ক্যান্ট, পাস থাকলে কুড নট, যে কোনো একটা দিয়ে দিলেই হবে। তাহলে এবার ফাংশনটা একটু ভালো করে বুঝি। এই যে একটা ফাইনাইট ভার্ব, একটা ফাইনাইট ভার্ব, 2টা থাকতেছে। এই ক্লজ মেকার যুক্ত হয়ে ক্যান্ট ভার্ব 1, এই ভার্ব 1 হচ্ছে আরেকটা, মানে ক্যান্ট প্লাস ভার্ব 1, মডেল প্লাস অক্সিলারি প্লাস ভার্ব 1, এগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করতেছে। তাহলে সিম্পলের ক্ষেত্রে শুধু ইজটাই ফাইনাইট ভার্ব ছিল, বাট এইখানে এসে একটা ক্লজ মেকার যুক্ত করলাম এবং ফাইনাইট ভার্ব করলাম। যদি বাক্য উপরেরগুলো দেয় তাহলে আমরা শুধু এই ক্লজ মেকারগুলোকে উঠাই দিয়ে হি ইজ টু উইক টু ওয়াক, ঠিক আছে? নর্মালি ভার্ব 5 দিয়ে আমরা হচ্ছে ব্যবহার করে দেবো। তাহলে এই যে শুরুতে যে আমরা ভার্ব 1 2 3 4 5 পড়ছিলাম এবং কে ফাইনাইট আর কে নন ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, এইটা যদি ক্লিয়ার থাকে ভাইয়া, ট্রাস্ট মি, এই 5টা নিয়ে মনে রাখা কোনো ব্যাপারই না। এই জন্য আমি বলতেছি যাদের এখনও বেসিক সেন্টেন্সে ঝামেলা আছে, যে এই কমেন্টের ভিডিও লিঙ্ক দেওয়া আছে ওইটা দেখে ফেলো, তাইলে দেখবা যে এটা খুব ইজি, জাস্ট প্লেস করে বসায় দিবা। আসো এবার 6 নাম্বারটা আসলে কোনো নিয়ম না, এই রুল 5টাই হচ্ছে তোমাদের মূল নিয়ম, এই 5টা পড়লেই এনাফ। তারপর আমি 6 নাম্বারটা রাখছি যদি কারোর জন্য এটা আলাদা নিয়ম মনে হয়। লেটস সি, খেয়াল করো, হি এন্টার্ড দ্য রুম, এটা একটা ফাইনাইট ভার্ব, ওকে, অ্যান্ড যুক্ত হয়েছে স মি, আরও একটা ফাইনাইট ভার্ব। তো কী হয়েছে? 2টা বাক্য। কখন দেখছে সে আমাকে? মাথায় শুধু প্রশ্ন করো, রুমে ঢুকছে পরে, তাহলে এখানে আমরা হোয়েন ব্যবহার করব। হোয়েন ব্যবহার করলে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়। ভাই আমার হোয়েন ব্যবহার করতে ইচ্ছা করতেছে না, আমি বলবো যেহেতু সে রুমে ঢুকছে তাই আমাকে দেখছে, বলো, তাহলে সিন্স বলো, অ্যাজ বলো, ঠিক আছে?
অ্যাজ বলো, আবারও বিকজ বলো, আই ডোন্ট কেয়ার, তোমার বাক্যের অর্থ হয়ে গেছে তো, কেউ তোমার নাম্বার কাটতে পারবে না। সিন্স হি এন্টার্ড দ্য রুম হি স মি, বিকজ হি এন্টার্ড রুম, যেহেতু ঢুকছে, সিম্পল আলাপ। ঠিক আছে, তাহলে ওই আগের নিয়মটাই বসছে না, সিন্স বিকজ হাবি যাবি। জাস্ট এখানে নতুন করে হোয়েনটা বসাইতে পারছি, কারণ একটা ঘটনার সময় বর্ণনার কথা আছে, দ্যাটস ইট। তাহলে আসো, শি এন্টার্ড দ্য রুম, এন্টার্ড এখানে হচ্ছে ভার্ব টু হিসাবে কাজ করছে, শি স মি, এখানে আগের মতোই যা আছে থেকে যাবে। এইবার আসো, এইখানেও কিচ্ছু চেঞ্জ হয় নাই, এই ক্লজ মেকার থাকবে না, এই ক্লজ মেকার থাকবে না, তাহলে থাকবে কি? এই ভার্বটাকে নিয়ে আমরা কাজ করব শুধু। তাহলে কখন সে আমাকে দেখছে ভাইয়া? এন্টারিং দ্য রুম, রুমে ঢুকে সে আমাকে দেখছে, শি স মি। এটা হচ্ছে সিম্পল। তুমি যদি আরেকটু ভালো করতে চাও, মানে তুমি উল্লেখ করতে চাও, তাহলে তুমি বলো অ্যাট দ্য টাইম অফ, অ্যাট দ্য টাইম অফ। এখন বলো যে ভাই এটা তো নতুন, না নতুন না, এটা এইখানেই আছে, খেয়াল করো, অ্যাট দ্য টাইম অফ। ইচ্ছা করেই পরে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, যেটা নতুন কিছুই না। অ্যাট দ্য টাইম অফ, যা বললা একই জিনিস। তাহলে আমরা ব্যবহার করতে পারবো যে অ্যাট দ্য টাইম অফ, এরপরে কী কী ব্যবহার করা যায়? আমরা পজিটিভ ব্যবহার করতে পারবো, কি আছে, শি আছে, তাহলে হার এন্টারিং দ্য রুম, রাইট? অথবা আমরা নাউন যদি রাখতে চাই পজিটিভের পরে, হার এন্টারিং এর একটা নাউন আছে, এন্ট্রেন্স, হার এন্ট্রেন্স ব্যবহার করতে পারবো। অথবা অ্যাট দ্য টাইম অফ এন্টারিং দ্য রুম, নর্মালি ভার্ব ওয়ান আইএনজিও ব্যবহার করতে পারবো। আমি জানি না তোমাদের বুঝতে কঠিন হবে কিনা, আমি তিনটারই ব্যবহার দেখাচ্ছি। এখানে আমরা অ্যাট দ্য টাইম অফ এই ভার্ব ওয়ান আইএনজি নিব, চলো, অ্যাট দ্য টাইম অফ এন্টারিং, এন্টারিং দ্য রুম, এই শি স মি এটা ঠিকঠাক থাকবে, শি স মি এটা ঠিকঠাক, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। তাহলে অ্যাট দ্য টাইম অফ এন্টারিং দ্য রুম একটা গেল। এবার আমরা না পজিটিভ বা নাউন ব্যবহার করবো। অ্যাট দ্য টাইম অফ কী ব্যবহার করবো তাহলে? হার এন্ট্রেন্স, হার পজিটিভ হয়ে যাচ্ছে, শি থেকে পজিটিভ, হার এন্ট্রেন্স, এন্ট্রেন্স ইন দ্য রুম, হ্যাঁ, ইন দ্য রুম, শি স মি পুরোটা থাকতেছে। অথবা আমরা নর্মালি এইখানে হচ্ছে এই যে ভার্ব ওয়ান আইএনজি, যেটা অ্যাট দ্য টাইম অফ হার এন্টারিং দ্য রুম, দুইটাই ব্যবহার করতে পারবো। অ্যাট দ্য টাইম অফ হার, এবার নাউন দিব না, ভার্ব ওয়ান আইএনজি দিব, কোনো সমস্যা নাই, এন্টারিং দ্য রুম, শি স মি ডট ডট পুরোটাই থাকবে। তাহলে খেয়াল করো, চাইলে বলতে পারবো অ্যাট দ্য টাইম অফ এন্টারিং দ্য রুম, অ্যাট দ্য টাইম অফ হার এন্টারিং দ্য রুম, অথবা অ্যাট দ্য টাইম অফ হার এন্ট্রেন্স ইন দ্য রুম। যে কোনো ব্যবহারে আমরা এটা ব্যবহার করতে পারবো, জাস্ট নর্মালি একটা দিলেই হবে, অথবা শুরুতে এন্টারিং দ্য রুম দিলেও কোনো সমস্যা নাই। তাহলে এবার খেয়াল করো ভাই, মাত্র 5টা, আরেকটা বাড়াই দিচ্ছি, 6টা নিয়মের মধ্যে আমরা কিন্তু পুরা চেঞ্জিং সেন্টেন্সকে ধরে নিয়ে আসছি। আমি একদম রুল ওয়ান থেকে আরেকবার একটু পড়াচ্ছি। স্টাডি হার্ড অর ইউ উইল ফেল, তার মানে ইফ ইউ ডোন্ট স্টাডি হার্ড ইউ উইল ফেল। সিম্পল হবে হচ্ছে একটাই ভার্ব, ফাইনাইট ভার্ব থাকবে, বাদ বাকিগুলো নন ফাইনাইট। নন ফাইনাইট করে দিছি স্টাডিং, উইদাউট স্টাডিং ইউ উইল ফেল, এক্সট্রা একটা দিছি, যাদের প্রয়োজন হবে দিতে পারো। স্টাডি হার্ড অ্যান্ড ইউ উইল পাস, দ্যাট মিনস ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস, দ্যাট মিনস বাই স্টাডিং, নন ফাইনাইট থাকতেছে, ইউ উইল পাস, বা স্টাডি হার্ড ইউ উইল পাস। এবার আসো 2 নাম্বারটা, হি র্যান ফাস্ট বাট মিস দ্য ট্রেন, দ্যাট মিনস হি অ্যাকচুয়ালি সে জোরে দৌড়াইছিল, অলদো হি র্যান ফাস্ট বাট হি মিস দ্য ট্রেন, বাট থাকবে না। আর এটা হচ্ছে ডিসপাইট রানিং ফাস্ট হি মিস দ্য ট্রেন। এবার he ran fast and got the train, that means because he ran fast, as he ran fast, since he ran fast he got the train, অথবা running fast he got the train, অথবা due to running fast, because of running fast he got the train। দুটা জিনিস বলছে এখানে, যে বিকজ এর সাথে সবসময় ক্লজ বসে, আর বিকজ অফ এর সাথে সবসময় সিন্স বসে। বিকজ এর সাথে ক্লজ বসে, বিকজ অফ এর সাথে ফ্রেজ বসে, ঠিক আছে? আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা হচ্ছে সিম্পল থেকে দেখাইছি, হি ইজ টু উইক টু ওয়ার্ক, দ্যাট মিনস হি ইজ সো উইক, ক্লজ মেকার বসতেছে দ্যাট হি কান্ট ওয়ার্ক, অথবা হি ইজ উইক অ্যান্ড হি কান্ট ওয়ার্ক, অ্যান্ড দ্যাটের মাঝখানেই কমপ্লেক্স আর কম্পাউন্ডের খেলাটা বদলাই গেছে। লাস্টেরটা যে দুইটা ডিফারেন্ট টাইপ অফ ভার্বস আসছে, একজন করছে, এখানে দুজনও করতে পারতো, সাবজেক্ট দুটো থাকতে পারতো, কোনো ব্যাপার না, ওই তুমি সিন্স দিয়েই করবা, আর এখানে ভার্ব ওয়ান আইএনজি দিয়ে করবা। এখন ভালো, এটা কি মুখস্থ করার কিছু আছে? অ্যান্ড আই অ্যাসিওর ইউ, যদি তুমি ঠিকঠাক এই ক্লাসটা মনোযোগ দিয়ে করো এবং প্র্যাকটিসগুলো করো, কোনো ঝামেলা আর থাকবে না। তাহলে আমরা প্র্যাকটিসে যাব, তার আগে একটা জিনিস জাস্ট দেখাই। আচ্ছা, একটা প্র্যাকটিস করে আসি চলো, যেটা আমরা করতেছিলাম, আর বাদ বাকি এগুলো তো আমরা করবো। লেটস গো। এবার আসো, কোথায় যেন ছিলাম আমরা, একটাকে দাগ দিয়েছিলাম, কোনটা সেটা, এই যে আসো। তাহলে এটা ডি নাম্বারটা করি তো, চলো, ঠিক আছে? এখানে অনেকগুলো বসবে পরে, এ বি সি ডি আর ই। আসো, এটা ডি নাম্বারটা তাহলে করি আমরা। হি হু ইজ টেকেন বাই অ্যাঙ্গার কজেস এ লট অফ ট্রাবল, সিম্পল করতে বলছে। তাহলে সিম্পল আমরা কীভাবে করবো?
এই হু ইজ, প্রথম কথা হচ্ছে আমরা হুটাকে কাটবো, প্রথম কথা হচ্ছে আমরা ক্লজ মেকারটা আর থাকবে না, তাহলে আমরা ইজ টেকেনকে যদি মানে ভার্ব 3 করে দেই তাহলেই তো হয়ে গেল ইজ বাদ, তাহলে টেকেন বাই অ্যাঙ্গার। দেখো তোমাদেরকে ভার্ব 4 দিয়ে করাইছি শুধু, এটা যেহেতু প্যাসিভ আসিল এই জন্য আমরা এটাকে হচ্ছে প্যাসিভ থাকাতে আমরা এটাকে ভার্ব 3 দিয়েই করবো। এইটাই কেন যদি নর্মালি অক্সিলারি ছাড়া বসে সে কী হয়, কী হয়, নন ফাইনাইট ভার্ব হয়। তাহলে বাক্যে এখনও কোনো ভার্ব আসে নাই। টেকেন বাই অ্যাঙ্গার, বাই বড় অক্ষরে কেন লিখলাম, টেকেন বাই অ্যাঙ্গার, এই হিটা বসবে এবার সাবজেক্ট কজেস, এই যে হচ্ছে ভার্ব 1 বসছে আ লট অফ ট্রাবল, বাদ বাকি যা আছে বসবে। তাহলে বাক্যের প্যাটার্ন খেয়াল করো, এই হি সাবজেক্ট কজেস ভার্ব 1 হচ্ছে ফাইনাইট ভার্ব, এইখানে টেকেন হচ্ছে নন ফাইনাইট ভার্ব। উই ডোন্ট কেয়ার বাক্যে 100টা নন ফাইনাইট ভার্ব আছে কিনা, সিম্পল বাক্য করতে বলছে, একটাই সাবজেক্ট একটাই ফাইনাইট ভার্ব, একদম শুরুতে পড়ছি একটা সিম্পল সেন্টেন্স, দ্যাটস ইট। যখন কমপ্লেক্স হচ্ছে তখন কি হয়েছে, এই সাবজেক্টের পরে একটা ক্লজ মেকার বসছে, আরেকটা ফাইনাইট ভার্ব আসছে, দ্যাটস ওয়াই দুইটা ফাইনাইট ভার্ব মিলে ছিল একটা ক্লজ মেকার। যদি আমাকে এটা কম্পাউন্ড করতে বলে কিচ্ছু না, হি এই জায়গায় হি ইজ টেকেন বাই, প্যাসিভ হয়ে যাচ্ছে, হি ইজ টেকেন বাই অ্যাঙ্গার অ্যান্ড হি কজেস আ লট অফ ট্রাবল, অ্যান্ড বসবে এই হুয়ের জায়গায়। সিম্পল, যখনই করবা তিনটা একসাথে করবা তাহলে তোমার মাথায় এই রুলসগুলো, 5টা রুলস তো মনে রাখা খুব সহজ, সেট হয়ে যাবে। আসো রিয়েলাইজিং ইট, তাহলে এটা সিম্পলে আছে বাক্য, রাইট? তাহলে সিম্পল থেকে এবার আমরা হচ্ছে কমপ্লেক্সে যাব। তাহলে আসো, কাজ খুব বেশি না, এই নাম্বারটা করি চলো। কাজ কি, উই শুড বি ট্রাই টু বি ইমোশনালি ব্যালেন্সড। কীভাবে, রিয়েলাইজিং ইট, তাহলে আমাকে রিয়েলাইজ করতে হবে। তাহলে এবার পুশ করো, উই শুড বি ইমোশনালি ব্যালেন্স। আচ্ছা, অ্যাজ দিয়ে করতে পারি আমরা, অ্যাজ উই, মানে সাবজেক্ট তো উই, ওকে দিয়ে দাও। তাহলে রিয়েলাইজিং ভার্ব 1 আইন যে আছে যেটা নন ফাইনাইট, এইটাকে আমরা এবার ভার্ব 1 করবো, অ্যাজ উই রিয়েলাইজ ইট, বানান ভুল লিখতেছে, অ্যাজ উই রিয়েলাইজ ইট। এইবার আমাদেরকে উই শুড, বাদ বাকি যা আছে এটা তো প্রিন্সিপাল ক্লজে ছিল, উই শুড ট্রাই টু বি হোয়াট এভার যা যা ছিল পুরোটা হয়ে যাবে। তাহলে বাক্যটাকে আবার আমরা একটু খেয়াল করি, এই যে অ্যাজ যুক্ত করছি আর উই রিয়েলাইজ, আগে ছিল রিয়েলাইজিং ভার্ব 1 দিছি, তাহলে এটাও ফাইনাইট ভার্ব হয়ে গেছে, ক্লজ মেকার বসছে, এখানে শুড ট্রাই ফাইনাইট ভার্ব হিসাবে বসছে, দুইটা ফাইনাইট ভার্ব একটা ক্লজ মেকার, বাক্য হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, দুইটা ফাইনাইট ভার্ব একটা ক্লজ মেকার, বাক্য কমপ্লেক্স সেন্টেন্স। আর এইখানে একটা নন ফাইনাইট ভার্ব ছিল, একটা ফাইনাইট ভার্ব ছিল, বাক্য হচ্ছে সিম্পল সেন্টেন্স। দ্যাট মিনস আমরা এরপরে যেহেতু আমরা পরবর্তীতে সবগুলো এসে আলাদা করে প্র্যাকটিস করবো, একটা দিয়ে দেখাইলাম যে ইনশাআল্লাহ আমরা সবগুলোই প্র্যাকটিস করতে পারবো। এবার একটু অন্যান্য নিয়মে যাই। একটা বড় অংশের প্রশ্নের মধ্যে প্যাসিভ বা অ্যাক্টিভ থেকে চেঞ্জ করতে বলে, যেটা তোমরা ভয়েসে পড়ে আসছো, আলাদা একটা ক্লাস সিলেবাসে ছিল না, তারপর আমি ভয়েসের জন্যই করাইছি আমাদের একাডেমিক স্টুডেন্টদেরকে, তোমাদেরকেও একটা ভিডিও দিয়ে রাখছি, ভয়েসের ক্লাসটা দেখতে পারি, ভিডিও লিঙ্কে দিয়ে রাখতেছি। বাট একদম একটা স্লাইডে ভয়েস শেষ করবো এখন, আর কিছুই পড়াবো না, মানে যতটুকু দরকার মনে হবে আমার। আসো, ভয়েসের ক্ষেত্রে আমরা সাধারণত কী করছি, অ্যাক্টিভ টু প্যাসিভের অক্সিলারি চেঞ্জ করতে হয়েছে আমাদের। প্রথমত অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোতে কী ছিল, যদি প্রেজেন্ট ইনফিনিটে ডু বা ডাজ থাকতো, তার পরিবর্তে আমরা কী ব্যবহার করছিলাম, অ্যাম, ইজ অথবা আর ব্যবহার করছিলাম। এদের সাথে অলওয়েজ প্যাসিভ মানেই ভার্ব 3, অ্যামিজারের সাথে আমরা ভার্ব 3 ব্যবহার করছি। ডিডের ক্ষেত্রে যদি পাস্ট ইনডিফিনিট থাকতো ডিড, তখন আমরা কী ব্যবহার করছি, ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করছি, ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করছি। যদি শ্যাল অথবা উইল থাকতো, শ্যাল উইলের পরিবর্তে আমরা কী ব্যবহার করছি, শ্যাল অথবা উইল প্লাস বি ব্যবহার করছি, রাইট? আমি জাস্ট পুরো ভয়েসের ক্লাসটাকে 2 মিনিটের মধ্যে নিয়ে আসার চেষ্টা করতেছি। এবার আসো, যদি আমরা এই অ্যামিজারদেরকেই পাইতাম, অ্যাম, ইজ অথবা আর কন্টিনিউয়াস টেন্সে যেগুলো ছিল, এখানে যদি ওয়াজ ওয়ার থাকতো এই পাশে, তখন কি করতাম আমরা, ওয়াজ ওয়ার যদি থাকতো অথবা শ্যাল উইলের সাথে যদি বি থাকতো, তখন আমরা কি করতাম, তখন কিছুই করতাম না, এগুলো সবগুলোর সাথে বিং যুক্ত করতাম, মানে যে যা ছিল এই অ্যাম, বিং, ইজ বিং, আর বিং এইভাবে বসাইতাম, ঠিক আছে? অ্যাম ইজ আর ডাইরেক্ট বিং দেয়, এইভাবে দেই, অ্যাম ইজ আর প্লাস বিং যুক্ত করতাম। হ্যাঁ, এইখানে ওয়াজ ওয়ারের সাথে কি করতাম, ওয়াজ বিং অথবা ওয়ার বিং যুক্ত করতাম, ওয়াজ ওয়ারের সাথে ওয়াজ বিং ওয়ার বিং যুক্ত করতাম, শ্যাল উইল বির সাথে শ্যাল বি বিং উইল বি বিং যোগ করতাম, আর কিছু ছিল না। পারফেক্ট যখন আবার আমরা আসতাম তখন আবার একই খেলা হতো, এই হ্যাভ অথবা হ্যাজ এর পরিবর্তে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করতাম, হ্যাভ অথবা হ্যাজ
বিন যুক্ত করতাম, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, হ্যাভ থাকলে হ্যাভ বিন, হ্যাজ থাকলে হ্যাজ বিন, এইভাবে যুক্ত করতাম। হ্যাড যদি পাইতাম আমরা পারফেক্ট কন্টিনিউয়াসে যাইতাম, হ্যাড বিন ব্যবহার করতাম। শ্যাল হ্যাভ উইল হ্যাভ বিন থাকলে, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ থাকলে আমরা শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন ব্যবহার করতাম, শ্যাল অথবা উইল হ্যাভ প্লাস বিন ব্যবহার করতাম। আর এই দিকে যদি এরা সেম জিনিস এই পাশে থাকতো তখন আমরা কি করতাম, এদের সাথে আবারও বিং যুক্ত করতাম, আর কিচ্ছু করতাম না। এইটুকুই সবারই মনে থাকার কথা। যদি ভয়েসে কারো প্রবলেম থাকে তাহলে পুরো ভয়েসের ক্লাস এখানে আলোচনা করার দরকার নেই, চেঞ্জিং সেন্টেন্সে ভিডিও নিচে লিঙ্ক দেওয়া আছে, ভয়েসের ক্লাসটা একবার দেখে নিবা, ক্লিয়ার হয়ে যাবে। এর বাইরে লেট দিয়ে থাকতে পারতো যদি ইম্পারেটিভে যেতাম। আচ্ছা, প্রশ্নবোধকের ক্ষেত্রে কী করতাম? প্রশ্নবোধকের ক্ষেত্রে যেটা করতাম, বাক্য দেখো ডাইরেক্ট, আর ইউ, আচ্ছা উদাহরণ দেখি, নর্মালি প্যাসিভের আই অ্যাম প্লেয়িং ক্রিকেট, রাইট? ধরো এটা যদি থাকতো আই অ্যাম প্লেয়িং ক্রিকেট, তাহলে এটা অ্যাক্টিভ বাক্য। এটা প্যাসিভ কী হইতো ভাইয়া? ঝটপট করো। এটা প্যাসিভ করার সময় আমরা কী করতাম, এই অবজেক্ট সামনে আসতো, ক্রিকেট, এই অ্যাম ইজ আর পরিবর্তিত হয়ে অ্যাম বিং, ইজ বিং, আর বিং বসতো অক্সিলারি ধরন অনুযায়ী, ঠিক আছে? অ্যাম বিং, ইজ বিং, আর বিং। তাহলে আসো ক্রিকেট ইজ বিং, এই ভার্ব 4 বা 3, 2, 1 যাই থাকুক সব সময় ভার্ব 3 হয়ে যাবে। ক্রিকেট ইজ বিং প্লেড, এটা বাই বসতো অ্যাসার্টিভে, মি বসতো, নেগেটিভ হলে শুধু নট বসাইতাম, আর কোনো জিনিস ছিল না। অক্সিলারির ক্ষেত্রে মানে যখন ইন্টারগেটিভ হইতো তখন আমরা কি করতাম, এই সেম বাক্য ইন্টারগেটিভে যাই, অ্যাক্টিভ, অ্যাম আই প্লেয়িং ক্রিকেট, আমি কি ক্রিকেট খেলছি? অ্যাম আই প্লেয়িং ক্রিকেট, আমি কি ক্রিকেট খেলছি? প্রশ্নবোধক চিহ্ন, কাজ কিছুই না, নর্মাল অ্যাজ ইট ইজ যেইভাবে আছে, শুধু অক্সিলারিকে সামনে নিয়ে আসো, ইজ তারপরে ক্রিকেট যেইভাবে আছে, বিং এর বাকি অংশ অক্সিলারিকে যেহেতু আমরা স্ক্যাটার্ড করে লিখি, ইজ ক্রিকেট বিং প্লেড বাই মি, নর্মাল অ্যাজ দ্যাট, ঠিক আছে? প্লেড বাই মি, খুব সিম্পল আলাপ। যদি ডাব্লিউএস কোশ্চেনের অক্সিলারি থাকতো তখন আমরা কী করতাম? আসো ডাব্লিউএস কোশ্চেন অক্সিলারিতে আরেকটা দেখাই, তাহলে মোটামুটি যা আসার তা হয়ে যাবে। অ্যাক্টিভের ক্ষেত্রে কেমন হতো, হোয়াই আর ইউ, আচ্ছা ডাব্লিউএস কোশ্চেনটা এই পাশে দেখে, কারণ ডাব্লিউএস কোশ্চেন হু দিয়ে যেহেতু আলাদা নিয়ম বসে। যেমন দেখো কেমন ছিল অ্যাক্টিভের ক্ষেত্রে, হোয়াই আর ইউ প্লেয়িং ক্রিকেট, ওকে? একই জিনিস রাখতেছি উদাহরণ বারবার আমি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। হোয়াই আর ইউ প্লেয়িং ক্রিকেট, আসো কোনো কাজ নাই, সিম্পল আলাপ। প্যাসিভ কী ছিল, এই ডাব্লিউএস কোশ্চেনের বেলায় ডাব্লিউএস কোশ্চেনটাই সামনে বসে হুয়ের নিয়ম ছাড়া। হোয়াই, তাহলে আবারও অ্যাম ইজ আর থাকলে যা বসার কথা, অ্যাম বিং, ইজ বিং, আর বিং বসলো, হোয়াই ইজ ক্রিকেট বিং, ভার্ব 3 বসবে, প্লেড বাই ইউ যা আছে অ্যাজ ইউজুয়াল, প্রশ্নবোধক চিহ্ন বসবে। এইবার একটা বাক্য শুধু ঝামেলা ছিল, সেটা হচ্ছে আমরা বলছি যে অ্যাক্টিভের ক্ষেত্রে কী ছিল, যদি হু বসতো, হু হ্যাজ প্লেড ক্রিকেট, কে ক্রিকেট খেলেছে, প্রশ্নবোধক। এইবার এই হুয়ের পরিবর্তে বেসিক ক্লাসটাতে একদম বিস্তারিত আলোচনা করছি, সেটা দেখে নিও কেন হয়েছে, হু কীভাবে হয়, মনে রাখার কি সহজ কৌশল। বাট এখন মনে রাখো যে হুয়ের সাথে বাই হোম বসে, দ্যাটস ইট। বাই হোম সেম জিনিস, অক্সিলারি সামনে আসবে, হ্যাজ ক্রিকেট, হ্যাজ থাকলে কি বসে, হ্যাজ বিন বসে, রাইট? হ্যাজ ক্রিকেট বিন প্লেড, পরেরটা বড় করে প্রশ্নবোধক চিহ্ন বসাই দেব। দ্যাট ওয়াজ ভয়েস অল অ্যাবাউট। তাহলে আমরা বাক্যের গঠনগত 5টা নিয়ম পড়ছি, একটা বা 2টা স্লাইডে ভয়েসের সব শেষ। ভালো করে ভয়েস পড়তে হবে যদি আমাদের কমন না পড়ে। এবং ক্লাস 6 থেকে পড়া শুরু করছিলাম চেঞ্জিং সেন্টেন্স, 6, 7, 8, 9 ছোটো ছোটো করে যেই বাক্যগুলো পড়ে আসছিলাম সেগুলো আমরা একটু দেখবো। তার আগে ডিগ্রি নিয়ে, চলো ডিগ্রি নিয়ে একটু পড়ার চেষ্টা করি। সো ডিগ্রির ক্ষেত্রে আমাদের আগে জানতে হবে যে প্রশ্ন কোন জায়গা থেকে আসে। আমি জাস্ট একটা স্লাইডে বা 2টা নিয়ম পড়াবো, যেটা থেকে আশা করি যে বুঝে যেতে পারবো। বই অনেকগুলো আছে, দরকার নেই এত কিছু পড়ে, ঠিক আছে? ডিগ্রির ক্ষেত্রে ডিগ্রি তো সাধারণত আমরা জানি যে 3 ধরনের আমরা পাই। একটা হচ্ছে, আমি পেছন থেকে শুরু করতেছি, যদিও তোমরা সুপারলেটিভ পরে পড়ো। সুপারলেটিভ হয়, ঠিক আছে, কম্পারেটিভ হয়, আর একটা হচ্ছে পজিটিভ হয়, ঠিক আছে? আমরা 2 সেট পড়বো আজকে, হ্যাঁ? ইউজুয়ালি হচ্ছে আমরা দেখবো যে বিয়ে বাড়িতে দেখবো যে তোমাদের এলাকায় কাজিনরা গায়ে হলুদের প্রোগ্রামে ড্রেস মিলিয়ে যায়, রাইট? একই ড্রেসে থাকে, যে কনের পক্ষের কাজিনরা এক ড্রেস, ছেলের পক্ষের কাজিনরা এক ড্রেস। সো আমরা 2 কালারে আজকে শেষ করে ফেলবো, ডিগ্রি শেষ করে ফেলবো, ওকে?
বেসিক্যালি ডিগ্রি খুবই সহজ, জাস্ট নর্মালি আমরা যদি ডিগ্রির নিয়মগুলোকে বোঝার চেষ্টা করি, দুই ধরনের ডিগ্রি আমরা দেখব। যে সুপারলেটিভ যদি আমরা খেয়াল করি, দুইটা বাক্য পাই আমরা সুপারলেটিভে। কারা? খেয়াল করো, একটা উদাহরণ দিচ্ছি। শি ইজ ওয়ান অফ দ্য, শি ইজ দ্য বেস্ট, দিয়ে আগে শি ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, এটা একটা বাক্য। আরেকটা বাক্য হচ্ছে শি ইজ ওয়ান অফ দ্য বেস্ট গার্লস ইন দ্য ক্লাস। দুটা বাক্যের মধ্যে মৌলিক পার্থক্য কোনটা ভাই? পার্থক্য হচ্ছে এইটা, শি ইজ দ্য বেস্ট, আর এখানে আমরা বলছি ওয়ান অফ দ্য বেস্ট। এই কারণে আমরা দেখছি গার্লস সিঙ্গুলার হচ্ছে আর এখানে গার্লস হচ্ছে প্লুরাল হচ্ছে। কারণ কি? দ্য বেস্ট একজনই বোঝাচ্ছে। লেটস সি, কাউন্ট করি। বাংলায় ক্লাসে 10 জন স্টুডেন্ট আছে, যে বেস্ট তার হচ্ছে রোল নাম্বার 1, তার মানে বাকি যে 9 জন আছে তাদের আর কেউ বেস্ট না, সে একাই। আর এখানে ওয়ান অফ দ্য বেস্ট গার্লস মানে হচ্ছে রোল 1 2 3, ধরে নাও যে 3 জন সমান সমান ব্রিলিয়ান্ট, তাহলে বাদ বাকি 7 জন কম, বাট এই 3 জন বেস্ট। তাহলে ক্লাসে বেস্ট গার্লস, ওয়ান অফ দ্য বেস্ট গার্লস, 3 জন ভালো, তার মধ্যে শি ইজ ওয়ান। ওকে, এই ধরনের অর্থ দিচ্ছে। এবার আসো, যখন কম্পারেটিভ করবো আমরা, এই ভদ্রলোকের ক্ষেত্রে কম্পারেটিভে সবসময় কী ব্যবহার হয়? বেটার, শি ইজ বেটার, এইখানে ব্যবহৃত হচ্ছে বেটার দ্যান, এই পর্যন্ত আসলো। এইখানেও বসবে শি ইজ বেটার দ্যান। হ্যাঁ, কম্পারেটিভের ফর্মে সবসময় বেটার বা কম্পারেটিভ যে ফর্মটা থাকে সেটা বসে। শি ইজ বেটার দেন পর্যন্ত ঠিকঠাক বসলো। এখন ভালো করে বাংলায় বোঝো, ক্লাসে যখন 10 জন স্টুডেন্টের মধ্যে ওই মেয়েটা একাই ভালো ছিল, তাহলে আমরা যদি পেছন থেকে গোনা শুরু করি, 10 9 8 7 6 5 4 3 2, কেউ কি তার মতো ভালো না? মানে কম্পেয়ার যখন আমরা করব, যে কেউকে আমরা যদি তুলে নিয়ে আসি তার চেয়ে সে ভালো হবে। তাহলে যে কেউ কথাটা ইংরেজি হচ্ছে বেটার দ্যান এনি আদার। হ্যাঁ, বেটার দ্যান এনি আদার গার্ল। ক্লাসে তুমি যেই মেয়েকে নিয়ে আসবা ইন দ্য ক্লাস বরাবর বসে যাবে। শি ইজ বেটার দ্যান এনি আদার গার্ল, তুমি ক্লাসে যেই মেয়েকে আনবা তার চেয়ে সে বেস্ট, বেটার। ঠিক আছে, এইখানে শি ইজ বেটার কাদের চেয়ে? এনি আদার না। ক্লাসে আমরা দেখবো আবারও যদি গুনি 10 9 8 7 6 5 4 3, 3-এর আগেই 4 পর্যন্ত হচ্ছে 6 5 4 পর্যন্ত আমরা দেখবো যে কেউ তার চেয়ে ভালো না, কিন্তু রোল নাম্বার 3 এবং 2 কিন্তু তার সমান সমান ভালো, কারণ ওয়ান অফ দ্য বেস্ট গার্লস সেই ক্লাসে। তার মানে স্টিল সে বাকি 7 জনের চেয়ে ভালো। শি ইজ বেটার দেন মোস্ট আদার, বেশিরভাগের চেয়ে। হ্যাঁ, মোস্ট আদার। এখন যেহেতু মোস্ট আদার প্লুরাল বসবে, গার্লসই বসবে, ইন দ্য ক্লাস বরাবর বসে যাবে। ক্লিয়ার? তাহলে এখানে ছিল বেটার দেন এনি আদার গার্ল, আর এখানে হচ্ছে বেটার দেন মোস্ট আদার গার্লস, প্লুরাল বসতেছে। শেষে আমি আবার সব মিলাই দিচ্ছি। আর এইখানে যখন আমরা মতো, তার মতো কে আছে? রোল 9 8 7 6 5 4 3 2, কেউ নাই তার মতো, সে একাই বেস্ট। তাহলে নো আদার গার্ল ইজ অ্যাজ অ্যাজ পজিটিভ অ্যাজ, তাহলে বেটারের বা বেস্টের পজিটিভ হচ্ছে গুড, অ্যাজ গুড অ্যাজ শি ইন দ্য ক্লাস। যে সাবজেক্ট থাকবে তারে বসায় দিবা। এইখানে এসে আমরা দেখব, এইখানে তো তার মতো ভালো 1 2 জন আছে, রাইট? রোল নাম্বার 2 এবং 3, তাহলে বাকি 4 থেকে 7 তার মতো ভালো না। তাহলে কি সংখ্যাটা বেশি না কম? তার মতো ভালো যে তারা কয়জন? খুবই কম, ফিউ। কত ফিউ? ভেরি ফিউ। এই ভেরি ফিউরটাকে আমরা ব্যবহার করব। আর ফিউ থাকলে পরে প্লুরাল বসে, কারণ 2 জন আছে অন্তত। তাহলে ভেরি ফিউ গার্লস, এখানে ইজ ছিল, এখানে আর হবে যেহেতু গার্লস প্লুরাল। আর বাট অ্যাজ গুড অ্যাজটা ঠিকঠাক মতোই বা যাই থাকবে বসে যাবে, অ্যাজ গুড অ্যাজ শি ইন দ্য ক্লাস। তাহলে এবার আরেকবার একটু রিক্যাপ করি, শেষ। এটুকু দিয়েই, এর বাইরে আসে না, দরকারও নাই ডিগ্রি, এটা অ্যাডমিশন পর্যন্ত কাজে লাগবে তোমাদের। তাহলে যখন আমরা দেখবো শি ইজ দ্য বেস্ট গার্ল, তখন হয়ে যাবে হচ্ছে বেটার দ্যান এনি আদার গার্ল। যখন আমরা দেখবো ওয়ান অফ দ্য বেস্ট গার্লস, তখন হয়ে যাবে বেটার দ্যান মোস্ট আদার গার্লস, প্লুরাল। যখন আমরা দেখবো নো আদার বসবে, মানে দ্য বেস্ট, তার পরিবর্তে কম্পারেটিভে যাইতে বলে আমরা বেটার দ্যান এনি আদার বসাবো। যদি আমাদেরকে পজিটিভে যাইতে বলে তাহলে নো আদার গার্ল বসাবো। আর এখানে ওয়ান অফ দ্য বেস্ট থাকলে বেটার দ্যান মোস্ট আদার বসবে। আর এখানে ভেরি ফিউ গার্লস, অ্যাজ গুড অ্যাজ এভাবে আছে বসবে। তাহলে মাত্র 2টা নিয়মকে যদি আমরা মনে রাখি, ইনফ্যাক্ট একটা নিয়মও বলা যায় যে এই সেটটাকে আমরা এভাবে মনে রাখবো। যদি আমাকে কখনো বলে যে নো আদার আসছে পজিটিভ, যাও সুপারলেটিভ, তাহলে তুমি এখানে মনে রাখবা, শুরু থেকেই বলবা এটা হচ্ছে দ্য বেস্টের নিয়ম।
এইখানে ওয়ান অফ দ্য শি ইজ বেটার দেন এনি আদার গার্ল বসবে, এই জন্য নো আদার বসছে। যদি কখনো বেটার দেন মোস্ট আদার দেয়, তুমি তিনটাকে একসাথে মনে রাখবে, এটা ওয়ান অফ দ্য বেস্টের নিয়ম। দ্যাটস ওয়াই এখানে বেটার দেন মোস্ট আদার দিছে, কারণ এই পাশে ভেরি ফিউ মানে বসে, তারপরে হচ্ছে গার্লস অ্যাজ গুড অ্যাজ বসবে। ক্লিয়ার? এই হচ্ছে ডিগ্রির, অল্প সময় ডিগ্রির হচ্ছে ভালো করে বোঝার কিছু নাই, এটুকু মাথায় রাখলে দেখবা যে এনাফ, সব প্রশ্নই পারবা। এইবার ওই যে ক্লাস 6 থেকে বললাম যে একদম ছোটো 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 করে কিছু জিনিস আমরা পড়ছিলাম, এগুলোকে একটু দেখো। এই যে অনলি আর অ্যালোন থাকলে, সারা জীবন পড়ছে এই জিনিস। অনলি আর অ্যালোন থাকলে ব্যক্তির ক্ষেত্রে নান বাট, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, নাম্বারের ক্ষেত্রে নট লেস অর মোর। ব্যাপারটা কি? জাস্ট বাংলা চিন্তা করো, সে ছাড়া আর কেউ এটা করতে পারবে না। বাক্য যখন এখানে খুব ভালো করে ইনস্ট্রাকশন দেখবে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে যাইতে বসে, অর্থ ঠিক রাখতে হবে, শুধু বাক্যের স্ট্রাকচারটাকে নেগেটিভ মানে করবো আমরা। তাহলে সে ছাড়া আর কেউ হেল্প করতে পারবে না, তার মানে কি সে পারবে না? না, তার মানে একমাত্র সে পারবে। তাহলে আসো, দিস ইজ দ্য সিচুয়েশন ওয়ার আল্লাহ ক্যান হেল্প আস, তার মানে আল্লাহ ছাড়া আর কেউ হেল্প করতে পারবে না। এক্স্যাক্টলি সব ঠিক থাকবে। দিস ইজ আ সিচুয়েশন ওয়্যার, এই অনলির পরিবর্তে আমরা লিখবো নান বাট, বাদ বাকি আবার পুরোটা সেম। বাকি যেই জায়গাটা থাকবে আমরা শুধু ওইটুকু চেঞ্জ করবো। হি হ্যাজ অনলি 5 টাকা, দ্যাট মিনস হি হ্যাজ নাথিং লেস দ্যান, হি হ্যাজ নট লেস দ্যান 5 টাকা। ঠিক আছে? ইট ইজ অনলি আ মস্কিউটো, শুধু এইটুকুকে চেঞ্জ করবো। ইট ইজ নাথিং বাট আ মস্কিউটো। আমি লিখলাম না আর, যাতে তোমরা লিখতে পারো, মানে ফাঁকা জায়গাগুলো লিখে যাচ্ছি, স্লাইড শুরুতে আমি দিয়ে দিব। আসো, তারপরে মাস্ট যদি বসে কোথাও, ভেরি সিম্পল, মাস্ট মানে অবশ্যই, তার মানে ওই কাজটা ছাড়া তুমি কিছুই করতে পারবে না। এই জন্য আমরা দেখবো যে ক্যান নট বাট বসে, যার পরে ভার্ব ওয়ান বসে, অথবা ক্যান নট হেল্প বসবে, যার পরে ভার্ব ওয়ান প্লাস আইএনজি বসবে, নন ফাইনাল, যেটা আমরা রাইট ফর্ম ভার্বস অলরেডি শিখে আসছি। তাহলে ক্যান নট বাট, আর একটা হচ্ছে ক্যান নট হেল্প প্লাস ভার্ব ওয়ান আইএনজি। আর অ্যান্ড যদি থাকে, অথবা বোথ প্লাস অ্যান্ড যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখবো নট অনলি বাট অলসো বসবে। তাহলে আসো, ইউ মাস্ট ফিনিশ, তার মানে আমি আর কিছুই করতে পারবো না। ইউ, এই মাস্টের পরিবর্তে ক্যান নট, ইউ কান্ট বাট, অথবা ইউ কান্ট হেল্প, ইউ কান্ট হেল্প, হেল্প থাকলে ফিনিশিং, আর বাট থাকলে ফিনিশ। ইউ ক্যান নট বাট ফিনিশ, এরপরে দ্য ওয়ার্ক যা আছে ইউ আর গিভেন পুরোটা বসবে। জাস্ট এইটুকু, আর কোনো চেঞ্জ নাই। আসো এবার, অনলি, নট অনলি সাহিল বাট অলসো রাদিয়া জয়েন দ্য কোর্স। তাহলে আসো, নট অনলি বাট অলসো আছে, এটা এই পাশ থেকে এই পাশে আসতে বলছে, ভাইস ভার্সা হবে আমি বলছি। তাহলে বোথ লিখতে পারবো আমরা এখানে, বোথ সাহিল অ্যান্ড রাদিয়া জয়েন দ্য কোর্স যা আছে পুরোটা। দ্যাটস ইট। এই যে বোথ আর অ্যান্ড বসাইছি, অ্যান্ড পুরোটা লিখো, আমি সংক্ষেপে লিখছি। ঠিক আছে? এই সিম্পল, এগুলো ছোটোবেলা থেকেই পড়ে আসছো। অ্যাজ সুন অ্যাজ এই যে 2+2, এটাকে কিন্তু অলরেডি আমরা কম্পারেটিভ আর কমপ্লেক্স থেকে সিম্পলে যাওয়ার সময় পড়ে ফেলছি, রাইট? সো নতুন কিছুই না। চলো, এগুলো আমি জাস্ট দিয়ে যাচ্ছি, এগুলো তোমরা নিজেরা করে নিলেই পারবা। সবচেয়ে বেশি যে জায়গা থেকে আসে ইউজুয়ালি, এটা খুব কমন, যে অলওয়েজ থাকলে এটা আসো, ভার্ব দ্য বয় ইজ অনেস্ট, অর্থ উদাহরণ বুঝাই, তারপরে নিয়মে যাও। ছেলেটা সৎ, যদি নেগেটিভ করতে বলে আমি কি বলবো? ছেলেটা সৎ না, ছেলেটা অসৎ না, অর্থ ঠিক রাখতে হবে। তাহলে এবার বাংলা ভাবো, এগুলো 6-7 পড়ছো ভাই। দ্য বয় ইজ, এই ইজকে চেঞ্জ করবো নেগেটিভ, নট, আর অনেস্টকে চেঞ্জ করবো এটার বিপরীত, ডিসঅনেস্ট। এখন ঝামেলা হচ্ছে, তুমি যদি এইটার মানে অনেস্ট যে ডিসঅনেস্ট হয় বিপরীত, এটা যদি না জানো, বিপরীত শব্দগুলো জানাটা জরুরি। এগুলো অন্তত প্র্যাকটিস করে করে 15-20টা করে ফেলবা ঠিকঠাক। হি অলওয়েজ হাইডস, ইজ ছিল, অলওয়েজ থাকলে আমাকে জাস্ট নেভার নিতে হবে। হি নেভার হাইডস থেকে রিভিলস হইতে পারে, এক্সপোজেস হইতে পারে, যে কোনো জিনিস হইতে পারে। ঠিক আছে? রিভিলস দ্য ট্রুথ, এইখানে নো রিজন আছে, এই নো এর ফলে আমাদেরকে এনি দিতে হবে। হ্যাঁ, চেঞ্জ সব দিকে করতে হবে, নো থাকলে এনি হবে। ক্লিয়ার? তাহলে সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে, না তার মানে এটার অপোজিট কি? সব সময় না। নট অলওয়েজ আই ফিল লাইক গোয়িং এনিওয়্যার। ওকে, গেল, এগুলো পারবা। এটা খুব ইজি। ফিউ থাকলে জাস্ট মানে ফিউ থাকলে বসাবো হচ্ছে নট মেনি, মেনি থাকলে বসাবা নট এ ফিউ। অর্থাৎ আমার কিছু আছে, তার মানে আমার কম নাই। আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, তাহলে আই ডোন্ট হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অল্প ফ্রেন্ড আছে, তার মানে খুব বেশি নাই। সিম্পল আলাপ। ঠিক আছে? দেয়ার ইজ মাচ ওয়ার্ক টু ডু, দেয়ার ইজ মাচ মানে এই যে নট লেস, কোথায় গেল? নট আ লিটল। হ্যাঁ, দেয়ার ইজ নট আ লিটল ওয়ার্ক টু ডু। এগুলো সিম্পল। মূল ব্যাপার হচ্ছে
যেটা বাক্যের অর্থগত মানে গঠনগত দিক থেকে যে চেঞ্জগুলো এগুলো করলেই হবে। আচ্ছা এবার আসো, যদি ইন্টারগেটিভ চায়, অ্যাফার্মেটিভ থেকে ইন্টারগেটিভ আসতে পারে, এতক্ষণ নেগেটিভ করছে। নো ওয়ান ক্যান ফিনিশ দ্য মিল, দুইভাবে হইতে পারে ভাই, দুইভাবেই হইতে পারে। এই অক্সিলারি সামনে আসবে, ক্যান এনি ওয়ান ফিনিশ দ্য মিল, কেউ কি মিলটা শেষ করতে পারবে, এটা একটা, শেষ অবশ্যই প্রশ্নবোধক দিতে হবে। আরেকটা হইতে পারে আমরা ডাব্লিউএস কোশ্চেন, কারণ আমরা তো ভয়েসের বেলাও বললাম না যে প্রশ্ন দুই ধরনের হয়, হয় অক্সিলারি সামনে এসে বা মডেল অক্সিলারি সামনে এসে, অথবা ডাব্লিউএস কোশ্চেন বসে, এটাকে ডাব্লিউএস দিয়েও করতে পারবো। হু ক্যান ফিনিশ দ্য মিল, দুইটাই আমরা ব্যবহার করতে পারবো। ক্লিয়ার? সো এইটুকু একটু আমরা বুঝলেই পারবো ইনশাল্লাহ, তেমন সমস্যা হবে না, এগুলোও পারবা। ওকে, সো আমার মনে হয় এবার আমরা প্রশ্ন সমাধানে চলে যাই, এগুলো তোমরা পারবা। এবার আসো প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোকে আমরা সমাধান করার চেষ্টা করব। সো বোর্ড প্রশ্ন সমাধানের আগে আমরা জাস্ট একবার একটু মনে করি যে আমরা কী কী পড়লাম। প্রথমত আমরা 5টা নিয়মের মাধ্যমে 3টা বাক্যের যে গঠনগত পরিবর্তন সেগুলোকে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বা ভাইস ভার্সা যা আছে এগুলোকে আমরা পড়ার চেষ্টা করছি, 5টা নিয়ম পড়ছি। এরপর আমরা ভয়েসকে দেখার চেষ্টা করছি 1টা বা 2টা স্লাইডে, যেখানে ভার্ব 3 বসবে, অলওয়েজ কীভাবে পরিবর্তন হবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ। দেন একদম ছোটোবেলা থেকে যেগুলো পড়ে আসছি ওগুলো ছোটো ছোটো করে মানে কোন নিয়মটা কার সাথে বসবে এবং ডিগ্রিকে আলাদা করে পড়ছি। সো আসো এবার আমরা বোর্ড প্রশ্ন শুরু করি। ইউ মাস্ট হ্যাভ হার্ড দ্য নেম অফ বাইজিদ বোস্তামি, কিছু করতে বলে না, এই লাইনে শুরু হয়েছে এইখান থেকে। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সেইন্টস অফ ইসলাম, সে ছিলেন ইসলামের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সেইন্ট। পজিটিভ করতে বলছে, কি ওয়ার্ডের দিকে তাকাবো, মানে ঠিক কোথায় কোথায় বাক্য আমাকে কি করতে বলছে, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সেইন্টস। হ্যাঁ, তাহলে ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ বাক্য, দুইটাই ছিল, একদম শেষে পড়ছি। ওয়ান অফ দ্য থাকবে অথবা কী থাকবে, দ্য বেস্ট থাকবে, ওয়ান অফ দ্য বেস্ট অথবা বেস্ট, এখানে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট আছে বা বেস্টের পরিবর্তনে যেটা। তাহলে আসো এইখানে এ নাম্বারে আমরা কী লিখবো, হি ওয়াজ যেইভাবে আছে, ও পজিটিভে যাইতে বলছে, তাহলে ওয়ান অফ দ্যার সাথে কী ছিল আমাদের 3টা নিয়ম, ওয়ান অফ দ্য বেস্ট, বেটার দ্যান মোস্ট আদার, আর সুপারলেটিভ পজিটিভে কী ছিল, ভেরি ফিউ। প্রত্যেকটাই নাউন প্লুরাল ভাষার কথা ছিল, তাহলে আমরা লিখবো ভেরি ফিউ, ওই যে গার্লসের জায়গায় লিখবো সেইন্টস, ভেরি ফিউ সেইন্টস আর অ্যাজ, এখানে যা আছে গ্রেটেস্ট আছে তাহলে আমরা গ্রেট লিখবো, অ্যাজ গ্রেট অ্যাজ হি, যা আছে বাইজিত লেখার দরকার নাই, ঠিক আছে। ভেরি ফিউ সেইন্টস, আচ্ছা এখানে অফ ইসলাম লিখে দিও, অফ ইসলাম যেহেতু এখানে শুরুতে দেয়া আছে, ঠিক আছে, ফুল স্টপ, এইটুকু লেখার কোনো দরকার নাই, যেটুকু লেখার দরকার নেই ওইটুকু লিখবা না, সোজা বাংলা। আসো এবার অ্যাট দ্য টাইম, আচ্ছা ওয়ান নাইট হি ওয়াজ লার্নিং হিজ লেসন, এক রাতে সে বসে বসে বই পড়ছিল। অ্যাট দ্যাট টাইম হিজ মাদার আস্কড হিম ফর আ গ্লাস অফ ওয়াটার, প্যাসিভ করতে বলছে, ভয়েসে যাইতে বলছে, ঠিক আছে আমরা প্যাসিভ করি, বি নাম্বারটা। মাদার আস্কড হিম ফর আ গ্লাস অফ ওয়াটার, দুইটাই করা যাচ্ছে, গ্লাস অফ ওয়াটারকেও অবজেক্ট করা যাচ্ছে, ফর হিমও করা যাচ্ছে, আমরা যেহেতু একদম পরপর আছে আমরা হিমকেই করতেছি। হি পুরোটা বাক্যই করতে হবে, অ্যাট দ্যাট টাইম দিয়েই করতে পারো, হি, তাহলে অ্যাট দ্যাট টাইম যেভাবে শুরু আছে এটুকু আমরা আগে দিয়ে দিলাম, অ্যাট দ্যাট টাইম, তারপরে এই অবজেক্টকে সামনে আনবো হিম, তাহলে হি ওয়াজ, তার মাদার আস্ক করছে তাকে, এখানে ভার্ব টু আছে, দ্যাটস আমরা দেখবো ভার্ব টুর পরিবর্তে বা ডিডের পরিবর্তে কি বসার কথা ছিল, ওয়াজ বা ওয়ার। হি ওয়াজ আস্কড বাই হার মাদার, হার মাদার এটুকুই শেষ, বাট বাক্য পুরোটা লিখে দিবা, ফর আ গ্লাস অফ ওয়াটার, ফর আ গ্লাস অফ ওয়াটার থেকে পুরোটা লিখে দিবা, আমার জায়গা না আমি আর লিখলাম না, ক্লিয়ার। সো সিম্পল আলাপ, হি ওয়াজ আস্কড বাই হার মাদার, এইটুকুই ছিল মূল, সামনে যা ছিল তাই লিখছি, পিছনে যা ছিল তাই লিখছি, শেষ। আসো এবার নাম্বার সি, সি নাম্বারে আমরা দেখব কি বলছে, দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য হাউস সো হি ওয়েন্ট আউট অ্যান্ড টু ফেচ ইট। আচ্ছা বাক্য বলছে কমপ্লেক্সে যাইতে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, তাহলে আমরা আগে দেখবো যে বাক্যে কী কী আছে, কোন বাক্যে আছে, দেয়ার ওয়াজ নো ওয়াটার, ফাইনাইট ভার্ব, ইন দ্য হাউস সো যুক্ত আছে, হি ওয়েন্ট আউট, ঠিক আছে, হি ওয়েন্ট, এইখানে হচ্ছে আরেকটা ফাইনাইট ভার্ব, ক্লজ মেকার হচ্ছে সো, অ্যান্ড অর বাট ইয়েট, সো এগুলো থাকলে কম্পাউন্ড সেন্টেন্সে বসে, তাহলে সেখান থেকে যাব। আচ্ছা তাহলে কখন, যখন বাসায় কোনো পানি ছিল না, অথবা যেহেতু বাসায় কোনো পানি ছিল না, অথবা বাসায় পানি ছিল না এই কারণে, তাহলে বিকজ সিন্স অ্যাজ যে কোনো একটা বসাইতে পারবো, তাহলে বসাও অ্যাজ বসাইলাম, অথবা সিন্স অথবা ওয়েন যে কোনোটাই বসাইতে পারবা, পড়ছি আমরা এগুলো। সিন্স দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার, একদম যা আছে, ঠিক আছে, দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার, যা আছে হুবহু লিখবা, সিন্স দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার, শুধু এই সোটা বাদ, কারণ আগে চলে গেছে যে সিন্স বসে গেছে। হি ওয়েন্ট আউট টু ফেচ ইট, এক্স্যাক্টলি যা আছে তাই লিখে দিব,
ছিল there was no drinking water so he went out, since there was no drinking water he went out, ঠিক আছে, সিম্পল। আসো এবার when he came back, এখানে when he came back he found his mother sleeping, দেখো ভালো করে দেখো, সিম্পল। এইখানে when ক্লজ মেকার, came একটা ফাইনাইট ভার্ব, ফাউন্ড একটা ফাইনাইট ভার্ব, কম্পাউন্ড করতে বলছে বাক্য আছে কিসে, when কোথায় যুক্ত হয় কোন বাক্যে, কমপ্লেক্সে, আগে কমপ্লেক্স করতে বলছিল। সো কমপ্লেক্স থেকে কোথায় যাব, ওই এখানেও অ্যান্ড ছিল বা সো ছিল, আমরা এখানেও দেখতে পারবো অ্যান্ড দিয়েই হয়ে যাবে। আসো হি ফাউন্ড হার মাদার স্লিপিং, কখন, হি কেম ব্যাক, তাহলে আমরা লিখবো হি কেম ব্যাক অ্যান্ড ফাউন্ড হিজ মাদার, ফাউন্ড হিজ মাদার যেভাবে ছিল স্লিপিং, সে তার মাকে ঘুমাইতে দেখছিল। এই যে দেখো এই স্লিপিং হচ্ছে এখানে নন ফাইনাইট ভার্ব হিসাবে আছে, মূলত হচ্ছে অ্যান্ড এখানে বসছে, এটাই হচ্ছে ক্লজ মেকার। লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা ছিল ডি নাম্বার, রাইট। ই নাম্বারে কি বলা আছে, এই নাম্বারে বলছে হি শোড আ গ্রেট লাভ অ্যান্ড রেসপেক্ট টু হিজ মাদার, এক্সক্লামেটরি যাইতে বলছে, অর্থাৎ বাক্যটাকে এক্সক্লামেশন নিয়ে যাইতে হবে। চলো তাহলে হি শোড গ্রেট লাভ অ্যান্ড রেসপেক্ট, তাহলে শুরুই হবে হচ্ছে হোয়াট আ great love and respect he showed to his mother, শেষে এসে একদম শেষে এসে বড় করে একটা এক্সক্লেমেশন চিহ্ন ধরাই দিতে হবে, দ্যাটস ইট, আর কোনো কাজ নাই, ক্লিয়ার, সিম্পল আসবে, বিভিন্ন বোর্ডে চলে আসতে পারে। আসো পরে, এটা ইম্পর্টেন্ট, টেল মি ইয়োর এজ, আমাকে তোমার বয়স বলো। আচ্ছা টেল মি ইয়োর এজ একমাত্র ফাইনাইট ভার্ব, ইম্পারেটিভ সেন্টেন্স, কমপ্লেক্সে যাইতে বসে, খেয়াল করো আমি কয়েকটা ক্লু দিয়ে রাখি তোমাদের, মানে কনফিডেন্স বাড়ানোর জন্য। তোমাকে কিন্তু বলে নাই যে বাক্য তুমি প্রশ্নবোধক করতে পারবা না, কমপ্লেক্স হবে, প্রশ্নবোধক হইলেই হয়। তাহলে এখানে বলতে পারবো, প্রশ্ন করতে পারবো ক্যান ইউ টেল মি হোয়াট ইউর এজ ইজ, ঠিক আছে, অথবা প্লিজ টেল মি হোয়াট ইউর এজ ইজ, সব বলা যাবে, কোনো সমস্যা নাই। আচ্ছা কমপ্লেক্স করতে বলছে, তার মানে একটা ফাইনাইট ভার্ব আছে, আমাকে এখানে কোনো না কোনোভাবে এখানে আরেকটা ফাইনাইট ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে আসো করি, প্রশ্ন করি, ধরো ক্যান ইউ tell me what, এই যে ক্লজ মেকার বসলো, your age is, ফুল স্টপ, তাহলে দুইটা ফাইনাইট ভার্ব। এই ভদ্রলোক ক্যান টেল একটা ফাইনাইট ভার্ব, এইখানে ইজ আর একটা ফাইনাইট ভার্ব, মাঝখানে ক্লজ মেকার। না ভাই আমি প্রশ্নবোধক করবো না, আমি পরীক্ষা হলে রিস্ক নিব না, ভেরি ওয়েলকাম, রিস্ক নিও না। তাহলে আসো আরেকভাবে করি এটাকে, এবার প্যাসিভ করো, টেল মি বলছি না, তাহলে এটার প্যাসিভ ফর্মে যাও, you are requested to tell me দাও, you request to tell me, এরপর এইটুকু what your age is, তাহলে এবার তোমাকে প্রশ্নবোধক দিতে হলো না, ভাই আমি প্যাসিভও করবো না, আমি কোনো প্যারা নিতে চাই না, তাহলে তুমি শুধু এইটুক দিয়ে দিবা, টেল মি হোয়াট ইউর এজ ইজ, ঠিক আছে। এই হোয়াটটা মাঝখানে ক্লজ মেকার হিসাবে কাজ করলেই হইলো, আর কোনো কাজ নাই, এইখানেও যা ওইখানেও তা, ঠিক আছে। সো কিছু না পারলে অন্তত এইটুকু, যে এইটুকু আমি দিব না ভাইয়া, টেল মি হোয়াট ইউর এজ ইজ, খুব ভালো হয় যদি প্যাসিভে দাও, সবচেয়ে ভালো হয় যদি তুমি কনফিডেন্ট থাকো, প্রশ্নবোধক দিলেও কোনো সমস্যা নেই, মানে আমি দেখাই দিলাম যে তুমি যে কোনোটাই দিতে পারবা। আসো নাম্বার বি নাম্বারে কি বলছে, সাম পয়েন্টস আর অ্যাট লিস্ট অ্যাজ গ্রেট অ্যাজ টেনিসন। আর ভাই আপনি তো সাম পয়েন্টস পড়ার নাই আজকে, সাম মানে ভেরি ফিউ, তার মানে কয়েকজন আছে, তাহলে ভেরি ফিউ যখন থাকে সুপারলেটিভে যাবো কখন, ওয়ান অফ দ্য বেস্টের বেলায়, ওয়ান অফ দ্য বেস্ট, বেটার দেন মোস্ট আদার, ভেরি ফিউ বা সাম। তাহলে এবার আসো সুপারলেটিভ যাইতে বসে, তাহলে আমরা লিখবো টেনিসন, কে ছিল, টেনিসন ইজ ওয়ান অফ দ্য, যা আছে গ্রেট, তাহলে গ্রেট থেকে গ্রেটেস্ট পয়েটটা তখন কি হবে ভাইয়া, প্লুরাল হবে, ঠিক আছে। টেনিসন ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পয়েটস, যদি আরও কিছু থাকে আমরা অ্যাড করে দেবো। আসো সি নাম্বার, হোয়াট দো দ্য ফিল্ড বি লস্ট, কী সমস্যা, কী এমন হয় যদি কিছু হয়, তাহলে আসো এবার, তাহলে কী এমন হয় বলছে না, তাহলে অ্যাসার্টিভে চাইতে বলছে, তাহলে আমরা লিখবো ইট ডাজেন্ট ম্যাটার, কোনো সমস্যা নাই, ইট ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে, দ্য ফিল্ড বি লস্ট, ইফ দ্য ফিল্ড বি লস্ট ইজ লস্ট, যে কোনোটা দিতে পারবা, কোনো সমস্যা নেই, ক্লিয়ার। আসো এবার মাই ওয়াচ ওয়াজ লস্ট, অ্যাক্টিভ করতে বলছে, ওয়াজ যুক্ত ভার্ব 3, তার মানে এটা প্যাসিভে আছে,
তাহলে কেমন বাক্যকে আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভে নিয়ে আসি? যখন আমরা দেখি বাক্যের মধ্যে এই যে অক্সিলারি প্লাস V3 আছে, যেটা নর্মালি অ্যাক্টিভ বাক্যে থাকে না। তাহলে এবার আমরা লিখব মাই ওয়াচ ইজ লস্ট বাই সামওয়ান নাই। তাহলে বাই কে হারাইছে? আমার ঘড়ি। আমরা এখানে বসায় নিচ্ছি, আমি নিজেই হারাইছি নিশ্চয়ই। মাই ওয়াচ ওয়াজ লস্ট বাই মি। তাহলে এবার লিখব আই, মিটা সামনে আসবে, ওয়াজ লস্ট আসছে ভার্ব টু থেকে, আই লস্ট মাই ওয়াচ, এই যে অ্যাক্টিভ হয়ে গেল। তারপরেও বোঝার সুবিধার্থে আমরা আবার এটাকে প্যাসিভ করবো। তাই আই লস্ট মাই ওয়াচ, মাই ওয়াচ সামনে যাবে মাই ওয়াচ, লস্টের পরিবর্তে ওয়াজ প্লাস ভার্ব থ্রি বসবে, ওয়াজ লস্ট বাই মি বসছে, যদিও না এখানে হয়ে যাইত। ভেরি গুড। আসো এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, নাম্বার 3, সরি নাম্বার এই নাম্বারে কি বলছে? হি কনফেসড দ্যাট হি ওয়াজ গিল্টি। দ্যাট ক্লজ মেকার হিসাবে বসছে, কনফেসড একটা ভার্ব 3, কনফেসড ভার্ব 2, এটা একটা ফাইনাইট ভার্ব, ওয়াজ আর একটা ফাইনাইট ভার্ব। তাহলে এবার তোমাকে যে কোনো একটাকে নষ্ট করতে হবে সিম্পল করার জন্য। আচ্ছা, তাহলে আমরা নর্মালি এইভাবে চিন্তা করবো এটাকে। হি কনফেসড ভার্বটাকে রাখলাম, এবার এই গিল্টিটাকে, ওয়াজ গিল্টিকে নষ্ট করে ফেলবো। হি কনফেসড, হিজ দিয়ে দিব, এরপরে নাউন দিব GUILT, গিল্ট। সে তার নিজের দোষ স্বীকার করলো। তাহলে দোষ আর বলে নাই যে সে নিজে হচ্ছে দোষী। ঠিক আছে, সিম্পলি এইভাবে করবা। চাইলে তোমরা মানে এটাকেও চেঞ্জ করতে পারো, হিজ কনফেশন। ঠিক আছে, ওকে। পরেরটা আসো। Dowry is a curse for our society. আমাদের সোসাইটির জন্য যৌতুক হচ্ছে একটা কার্স। It darkens the life of many women. অনেক নারীর কি করে? জীবনটাকে অন্ধকারে ফেলে দেয়। তাহলে আসো, Dowry hampers, এই নাম্বারটা বলছে। Dowry hampers the peace of the society. প্যাসিভ করতে বলছে। ওকে, ভেরি গুড। তাহলে হ্যাম্পার্স হচ্ছে এখানে ভার্ব, সেটা অনুযায়ী আমরা আগাবো কাকে? The peace of the society. The PEACE, peace of the society. The peace of the society. Dowry hampers ভার্ব আছে, তাহলে পিস নিজের সাবজেক্ট এখানে is hampered. Peace of the society is hampered by বসবে, তারপর dowry বসবে। বড় অক্ষর লিখো না, dowry শেষ। Peace of the society is hampered by dowry. ক্লিয়ার? আসো এবার পরেরটা। The brutal condition of the dark age must be stopped. এই মাস্ট যোগ বি যোগ ভার্ব 3, এটা হচ্ছে একটা প্যাসিভের টোন। আমাকে যাইতে হবে কোথায়? অ্যাক্টিভে আসতে হবে। ওকে, তাহলে কি স্টপ? এখানেও বাই বলে নাই, তাহলে আমরা লিখবো বাই আস, বাই দ্য কনসার্ন পিপল, বাই দ্য এডুকেটেড পিপল, হোয়াট এভার। তাহলে সেটাকে আমরা আবার সাবজেক্ট হিসাবে নিয়ে আসবো। তাহলে উই, আজ থেকে উই। মাস্ট বি কোথা থেকে আসছে ভাইয়া? মাস্ট থেকে। মাস্ট বি এর পরে ভার্ব 3 বসছে, কিন্তু মাস্টের পরে কি বসে? ভার্ব 1 বসে। উই মাস্ট স্টপ, তারপরে এই পুরাটা দ্য ব্রুটাল কন্ডিশন অফ যা আছে পুরাটা। ক্লিয়ার? দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট মেজর প্রবলেমস অফ বাংলাদেশ। পজিটিভ করতে বলছে ভাইয়া, ওয়ান অফ দ্য থেকেই আসছে আবারও প্রবলেমস, ক্রুরাল বসছে। ওকে, 3 নাম্বারটা কি ছিল জানো? ওয়ান অফ দ্য থাকলে বেটার দেন মোস্ট আদার, ভেরি ফিউ। ওকে, তাহলে আসো নাম্বার সি, ভেরি ফিউ প্রবলেমস। ভেরি ফিউ প্রবলেমস, যা আছে তাই ব্যবহার করব। প্রবলেমস, প্লুরাল বসবে। আর অ্যাজ মেজর, মেজর যেহেতু আছে, অ্যাজ মেজর অ্যাজ দিস ইন বাংলাদেশ, পুরোটা দিয়ে দিব, আমার জায়গায় নেই, দিচ্ছি না। ওকে, dowry seekers are very greedy and demand, এইখানে and যুক্ত হয়েছে, আর একটা ফাইনাইট ভার্ব, ডিমান্ড একটা ফাইনাইট ভার্ব। করতে বলছে সিম্পল। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে, সহজ কাজ হচ্ছে, এই প্রথমটাকে আমরা আইএনজি করে দিব। তাহলে আইএনজি করো। এখানে এম ইজ আর আছে, এগুলো কি ভার্ব জানো? এগুলোকে আইএনজি করে কিভাবে? এম ইজ আর হচ্ছে বি ভার্ব, বি কে আইএনজি করব। তাহলে বিং গ্রিডি, বিং গ্রিডি, তখন এই সাবজেক্ট নিয়ে আসবে দ্য dowry seekers, দ্য dowry seekers। ডিমান্ড মানি, এখান থেকে ভার্ব নিব, ডিমান্ড মানি, বাদ বাকি যা আছে পুরোটা দিয়ে দিবা। ক্লিয়ার? তাহলে ব্যাপার কি ঘটলো? এখানে আর কে আমরা বি ভার্ব করলাম, বিং গ্রিডি, dowry seekers, ডিমান্ড মানি, বাদ বাকি যা আছে। আচ্ছা, হোয়াট অ্যান আনওয়ার্দি ক্রাইম dowry is। ভালো কথা, আমাকে কি করতে বলছে? অ্যাসার্টিভ করতে বলছে, এক্সক্লেমেটরি ছিল। তাহলে আমরা প্রথমে নিয়ে আসবো সাবজেক্টকে, দ্য dowry, এই নাম্বারটা, দ্য dowry is
An unworthy crime is a very unworthy crime. হ্যাঁ, শেষ, ফুল স্টপ। এই তো, সিম্পল এজ দ্যাট। সো এই জিনিসগুলোকে আমরা স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করবো যে আমরা যা পড়ছি তা থেকে আমরা কমন পাচ্ছি কি না। আসো পরেরটা দেখি আমরা। এ নাম্বারে কি বলছে? অ্যান অনেস্ট ম্যান ইজ অনার্ড, ভার্ব 3 বসছে অক্সিলারির সাথে, প্যাসিভে আছে। তাহলে আসো, বাই অল দেয়া আছে না? ওকে, তাহলে অল সামনে আসলো। তাহলে অল পিপল, তাহলে এখানে ভার্ব হচ্ছে অনার। নর্মালি কি রে ভাই? হ্যাঁ, অল পিপল অনার কি হবে? এই দরকার নাই, অল অনার। ঠিক আছে, কি করে কাদেরকে? অ্যান অনেস্ট ম্যান, অল অনার অ্যান্ড অনেস্ট ম্যান। জাস্ট এটা নর্মালি অ্যাক্টিভ সেন্টেন্স হয়ে গেল। পরেরটা দেখো, হি ইজ নট অনলি, তাহলে নট অনলি বাট অলসো থাকলে যেন কি বসাবে? বোথ অ্যান্ড অথবা শুধু অ্যান্ড। তাহলে হি ইজ বোথ, হি ইজ বোথ আ টিচার অ্যান্ড সিঙ্গার। তাহলে এইখানে সিম্পল করতে বলছে না? দেখো একই জিনিস, তুমি যদি এই যে এখানে ইজ বসায় দিছি, একটাই ফাইনাইট ভার্ব আছে। সো দ্যাটস ওয়াই আমরা দেখবো যে এটা সিম্পল সেন্টেন্স, আবার এটা পজিটিভ নেগেটিভও বসছে, কোনো সমস্যা নেই। নাম্বার সি, দো উই আর, দো ক্লজ মেকার, উই আর ইমপ্রুভিং একটা, হ্যাভ টু ওয়ার্ক আরেকটা ফাইনাইট ভার্ব। কিসে আছে? কমপ্লেক্সে আছে, কারণ দো হচ্ছে কমপ্লেক্সার। যাইতে বলছে কোথায়? কম্পাউন্ডে। তাহলে দো অল দোর বেলায় যেন আমরা কি পরিবর্তন করছিলাম? বাট নিছিলাম, রাইট? তাইলে আমরা লিখবো এখান থেকে উই আর ইমপ্রুভিং ফাস্ট, উই আর ইমপ্রুভিং ফাস্ট, ইমপ্রুভিং ফাস্ট, বাট কোনো দরকার নাই, বাট উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। অর্থাৎ যা যা আছে সব আগের মতোই যাবে, কোনো সমস্যা নেই। খালি পার্থক্যের জায়গা কি? এই যে এইখানে আমরা দেখছি বাট বসতে আগে দো অল দো ছিল। নাম্বার ডিতে আসো ভাইয়া। ডিতে, ভেরি ফিউ ক্রিকেট টিমস ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ আনপ্রেডিক্টেবল অ্যাজ পাকিস্তান। ওকে, তাহলে ভেরি ফিউ বসছে, টিমস প্লুরাল বসছে, তাহলে আমরা বুঝতেছি সেকেন্ড টায়ারে যে নিয়মটা ছিল ডিগ্রির সেটা বসছে। তাহলে কি ছিল? ভেরি ফিউ থাকলে সুপারলেটিভ যাইতে বলছে, রাইট? তাইলে পাকিস্তান ইজ ওয়ান অফ দ্য বসবে। Pakistan is one of the most unpredictable chilo, right? As unpredictable, one of the most unpredictable, predictable আরে teams plural বসবে, হ্যাঁ, teams in the world, বাদ বাকিটা বসায় দিও। লাস্ট বাট নট দ্য লিস্ট, এই নাম্বারটা বলছে মাই ফ্রেন্ড কেম টু মি, কেম হচ্ছে ভার্ব, টু গেট হেল্প, কমপ্লেক্স করতে বলছে। তাহলে যে টু গেট, ভাইয়া দেখো 2 প্লাস ভার্ব 1 রয়ে গেছে না? তাহলে এইটারে আমরা কি করব? ফাইনাইট ভার্ব করে দিব, এটা নন ফাইনাইট রয়ে গেছে। তাহলে আসো এবার এই নাম্বারটা, তাহলে মাই ফ্রেন্ড কেম টু মি, এটুকু আগে রাখো, মাই ফ্রেন্ড কেম টু মি, কেন আসছে? so that he can get, এই টু গেটকে আমরা ক্যান দিয়ে প্লাস ভার্ব 1 দিয়ে রিপ্লেস করলাম, so that he can get help। ঠিক আছে, ওকে, আসো এবার। ওকে, তারপরেরটা খেয়াল করো, এই নাম্বারটা বলছে বিউটিফুল ইজেন্ট শি, তানভীর হুইসপার্ড। তাহলে আমরা এইখান থেকেই শুরু করব, অ্যাসার্টিভ। তানভীর, দেখো এখান এর বাইরে আর প্র্যাকটিস করার কোনো দরকারই হবে না তোমাদের ইনশাল্লাহ, ঠিক আছে? তানভীর whispered that she was beautiful, অ্যাসার্টিভ করতে বলছে, শেষ, ঠিক আছে? তানিয়া nodded in agreement but she was extremely nervous and but আছে, রাইট? তাহলে আছে কম্পাউন্ডে যাইতে বলছে কমপ্লেক্স, একটু আগেও করছি, দো অল দো থাকলে বাট বসাইছি, তার মানে বাট বসাইলে দো বল দো বসা, বাটের পরিবর্তে দো বল দো বসাবো। খেলা খুবই সিম্পল। আসো তাহলে কি করব আমরা? এখান থেকে তানিয়া নডেড, এখান থেকে আগে দিব অল দো তানিয়া নডেড
she was extremely nervous, বাদ বাকি যা আছে দিয়ে দিবা, লিখতেছি না আর। নাম্বার 3 তে বলছে ভাইয়া the tigress was now quite close to them, make it interrogative। আচ্ছা তাহলে টাইগ্রিস was আছে, তাহলে জাস্ট নেগেটিভ করব, wasn't the tigress no wasn't the tigress quite close to them দিয়ে একটা ফুল ইয়া দিয়ে দিব, ইন্টারোগেটিভ মার্ক দিয়ে দিব। আসো এবার he got closer to the animal and, তাহলে অ্যানিমালের সে কাছাকাছি গেল and pressed, got closer pressed দুইটা আছে, সিম্পল বানাইতে বলছে। কাজ কি? কাজ খুবই সিম্পল ভাই, সিম্পল যখনই বানাইতে বলবে আমাদের এই একটারে আমরা আইএনজি বানাই দিব। তাহলে আসো গেটিং ক্লোজার, তাই না? আমাদের কাজ হচ্ছে শুধু আইএনজি বানাই দিলে খেলা খতম হয়ে যায়। এক জায়গায় শুধু আমরা ভার্ব থ্রি পাইছিলাম, আর বাদ বাকি সব কিন্তু আগাচ্ছে। গেটিং ক্লোজার কাছে যাওয়ার মাধ্যমে এইবার এখান থেকে হি প্রেসড শাটার বাটন, হি প্রেসড যা আছে দ্য শাটার বাটন ডাবল টি আর যা আছে পরে পুরোটা বসায় দিবা। অ্যান্ড ইট সাডেনলি অকার টু টানিয়া দ্যাট হার হাজব্যান্ড ওয়াজ দ্য স্ট্রংগেস্ট ম্যান। আচ্ছা আমরা এইটুকু তো পুরোটা রাখবই, এইখান থেকে হার হাজব্যান্ড ওয়াজ দ্য স্ট্রংগেস্ট ম্যান শি এভার। তাহলে দেখো দা যুক্ত বসছে না ভাইয়া, ডিরেক্ট দা স্ট্রংগেস্ট মানে দা বেস্টের নিয়ম বসছে। যাইতে বসে কোথায়? সুপারলেটিভে যাইতে বসে, তাহলে নো আদারের নিয়মে যাইতে বসে আমাদেরকে। আমরা এইভাবে ক্লু বের করবো, আগে পরে সব থাকবে। অ্যান্ড সাডেনলি ইট ওয়াকার টু টানিয়া দ্যাট, এই পর্যন্ত পুরা লিখবা, হ্যাঁ অ্যান্ড থেকে দ্যাট পর্যন্ত পুরাটা লিখবা। লিখার পর তারপরে যে আমরা হচ্ছে চেঞ্জ করবা, হার হাজব্যান্ড ওয়াজ দ্য স্ট্রংগেস্ট ম্যান, তাহলে নো আদার ম্যান ওয়াজ দ্য স্ট্রংগেস্ট as strong as her husband, that's it, clear? আসো এবার এইটা আমরা আগে একবার করছি, রাইট? মানে শেষের দুইটা। আচ্ছা চলো লাস্টেরটা, যেটা আমরা একবার করে রাখছি অর্ধেক, দুইটা উদাহরণ দেওয়ার জন্য, যে এই দুইটা আমরা অলরেডি করে রাখছিলাম, রাইট? আসো এবার তাহলে ইট বিগেটস অ্যাঙ্গার ইজ নাথিং বাট আ ভাইস, এটা খারাপ জিনিস, রাগ ভালো না। তাহলে আসো প্রথমটা, ইট বিগেটস অনলি দ্য ওয়ার্স্ট, অনলি আছে ভাইয়া, তাহলে ইট যা আছে নাথিং শুধু বসাবো যেহেতু এটা বস্তু, বাট ওয়ার্স্ট, খেলা শেষ। অ্যাঙ্গার ইজ ওয়ান অফ দ্য মোস্ট, ওয়ান অফ দ্য বলছে, আবারও ওয়ান অফ দ্য বলছে, পজিটিভে যাইতে বলছে, ভেরি ফিউ ব্যবহার করবো, কোনো সমস্যা নাই। আসো এবার জাস্ট ভেরি ফিউ ব্যবহার করে দিব, তাহলে আমরা লিখবো ভেরি ফিউ যেটা আছে সেইটা, এবার আর বসবে যেহেতু প্লুরাল বসছে নাউন, আর অ্যাজ যা আছে ইনহিউম্যান, অ্যাজ কার মতো? অ্যাঙ্গার, ঠিক আছে অ্যাঙ্গারের মতো, খেলা শেষ। লাস্ট বাট নট দ্য লিস্ট, উই শুড কন্ট্রোল, শুড প্লাস কি বসছে ভাইয়া কোথায়? উই শুড কন্ট্রোল, এই যে শুড কন্ট্রোল ইট ফর আওয়ার ওন সেক, তাহলে শুড প্লাস ভার্বান থাকলে প্যাসিভে যখন যাবে কিচ্ছু না, ইট শুড বি কন্ট্রোলড, সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে আসো সি নাম্বার মিলাও, উই শুড কন্ট্রোল ইট, তাহলে ইট শুড বি কন্ট্রোলড বাই কাদের? আস, কেন? ফর আওয়ার ওন সেক যা আছে পুরোটা আমরা লিখবো। সো দিস আর দ্য থিংস। আমার মনে হয় যে এগুলো করলে তোমাদের আর প্র্যাকটিসে কোনো ঝামেলা থাকার কথা না। আমি আরও কিছু দিছি যেগুলো তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করতে পারো, দু একটা আছে। আরও এর বাইরে যদি কোনো বোর্ড কোশ্চেন বা অন্য কোনো প্র্যাকটিস বুক তোমাদের থাকে সেগুলো তোমরা প্র্যাকটিস করবা। লেটাস নো যদি কোনো সমস্যা হয় কমেন্টে আমাদেরকে জানাও, ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ তোমাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। একটা বড় ক্লাস, বাট ইনশাল্লাহ এই ক্লাসটা করলে ট্রান্সফরমেশন সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্সের কোনো ঝামেলা ইনশাল্লাহ থাকবে না, ফুল মার্কস পাবা, প্রস্তুতি সর্বোচ্চটুকু হবে ইনশাআল্লাহ। বাকিটা আল্লাহর ইচ্ছা সবসময়। সো ভালো করে ক্লাস করো, দোয়া রাখো ইনশাআল্লাহ, যাতে বাদ বাকি আবার ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, তখন ওই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।